উনি বড়শি দিয়ে মাছ ধরতো। ইভেন মাছ ধরার সাথে সাথে উনি যেটা করতো চাল ভাজা যেটাকে বলে, সো দুটোটাই সে এভাবে ক্যারি করতো। তো এভাবে একদিন করতে করতে তো রাতের বেলা আমাদের হচ্ছে, আমরা অনেকেই জানি যে রাতের বেলা আমাদের ওয়াশরুমটা একটু দূরে হয়। তো আমার সেই ফুপির ওয়াশরুমটা একটু দূরে ছিল। উনি যখন ওয়াশরুমে গেল, তো অনেক টাইম হয়ে গেছে, দাদু দেখছে যে উনি নেই, তো মানে উনি ব্যাক করছে না ঘরে। তো দাদু গেল যে কোথায় আছে তাকে দেখার জন্য। তো যে দেখলো যে সে সেন্সলেস হয়ে পড়ে আছে, তার মুখ ভর্তি চিনি। তো তাকে ওখান থেকে ধরে এনে বাসায় সবাই বলল। পরে হচ্ছে আমরা গ্রামে যেটাকে বলি যে হুজুরকে ডাকা হলো। তো যে কেন হঠাৎ এরকম হলো, তাকে ডাকছে, পানি দিচ্ছে, কিছুই হচ্ছে না। তো যখন হুজুরকে ডাকা হলো তখন এসে দেখে যে ওনাকে হচ্ছে জিনে ধরেছে যেটা বলে। পরে হুজুর বলতেছে আচ্ছা, ওনাকে পানি পড়া দিয়ে হুজুর ছাড়ালো। যখন ছাড়াচ্ছে তখন বলতেছে যে আমি এবার চলে যাচ্ছি, বাট আমি যখন নেক্সট টাইম আসবো আমি ওকে নিয়ে যাব সাথে করে। এটা করে সে চলে গেছে। তো যাওয়ার কিছুদিন সে ভালো ছিল, ফুপি ভালো ছিল, বেশ এভাবে ভালোভাবেই চলছে। তো ওনার একটা হচ্ছে কি, উনি সন্ধ্যার পর আমাদের বাসায় চলে আসতো টিভি দেখার জন্য, মানে এটা হচ্ছে তার প্রতিদিনের রোলস। তো মাঝখানে হচ্ছে ফুপি যখন তার সাথে এই জিনিসগুলো আসতো, সাডেনলি সে অফ হয়ে যেত, কারোর সাথে কথা বলতো না। তো হচ্ছে উনি 3-4 দিন ধরে কারোর সাথে কথা বলছে না, ভার ভার হয়ে আছে। তো মানে আমরা সবাই তার সাথে একটু দূরে দূরে থাকি। আমি বলতেছি যে এই বুঝি আবার আসলো। তো একদিন হচ্ছে রাতের বেলায় আসছে, এখন এসে বলতেছে ভাবি টিভি ছাড়ো। আমার আম্মু বলতেছে যে না, কালকে তো ওদের এক্সাম আছে, আজকে টিভি ছাড়বো না, তুমি যাও বাসায় চলে যাও। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। তো এই বলে সে আমাদের বাসা থেকে বের হলো, বের হয়ে সে হচ্ছে চলে গেছে। তো চলে আমার আর এক চাচির বাসায় গিয়েছে। সেখানে যে চাচি বলতেছে যে বসো তুমি। তো আমার চাচিকে বলতেছে যে না আমি বসবো না, এর মধ্যে কারেন্ট চলে গেছে। তো চাচি বলে কি আমি লাইটটা ধরাই, তুমি এখানে থাকো। বলতেছে না, চলে যাই আমি। পরে এ বলে সে চলে গেছে। চলে যাওয়ার পর যেটা হচ্ছে প্রায় রাত 10টা বেজে গেছে, এখন তার কোনো খবর নেই। দাদু চলে আসছে আমাদের বাসায়। আমার আম্মু দরজা বন্ধ করে সবাইকে নিয়ে ঘুমাচ্ছে। এখন এসে ডাকছে বউ বউ। পরে আম্মু বলছে কি হয়েছে? চাচিমা বলতেছে যে ওকে তো পাচ্ছি না, ও কোথায়? পরে আম্মু বললো যে ও তো সেই তখনই চলে গেছে, আমি তো আজকে টিভি ছাড়িনি। এখন বলছে কি বলতেছো? বলছে হ্যাঁ। তো পরে সবার আশেপাশে ঘরগুলো করতেছে। পরে হচ্ছে আমার চাচির কাছে যখন গেল, চাচি বললো যে না চাচিমা, ও তো অনেক আগেই চলে গেছে। এখন হচ্ছে আশেপাশে মানে হচ্ছে যারা রিলেটিভ ছিল সবাইকে খুঁজতে থাকে, কোথাও নেই। তো এখন কান্নাকাটি করে। পরে হচ্ছে আমাদের চাচারা দাদারা সবাই খুঁজতে বের হলো ওনাকে যে উনি কোথায় আছে। তো এইভাবে প্রায় রাত 2:30-2টো বেজে গেছে, খুঁজতে খুঁজতে কোথাও নেই। মানে আমাদের ওখানে একটা পারিবারিক কবর ছিল, যেখানে হচ্ছে দিনের বেলায় যেতে সবাই ভয় পেত। মানে আমরা দিনের বেলায় ওখান দিয়ে যেতাম না। তো মনে হচ্ছে কি সেই পারিবারিক কবরস্থানে কেউ মানে হচ্ছে খুব গাছ ভাঙলে কাটলে যেরকম শব্দগুলো হচ্ছে, ওই টাইপের শব্দ হচ্ছে, মানে সে গাছ ভাঙছে বা এভাবে। তো হচ্ছে সবাই যখন খুঁজে আসছে, মানে কেউ পাচ্ছে না, ওই কবরেও খুঁজছে, মানে লাইট মারছে, কোথাও কিছু নেই। তো যখন খুঁজে মানে একদমই পাচ্ছিল না, সবাই চলে আসছে। তখন হচ্ছে আমার মা চাচিরা বলতেছে যে চাচা ওই কবরস্থান থেকে প্রচন্ড শব্দ আসতেছে, তো আপনারা একটু যেয়ে দেখতে পারেন। তো হচ্ছে বলে আচ্ছা ঠিক আছে দেখি। তো ওনারা আবার সেই ব্যাক করলো কবরস্থানে, যে মানে হচ্ছে হুজুর সাথে ছিল, হুজুর দোয়া পড়লো। আমরা হয়তো জানি যে, আমি জানি না সঠিক এটা, হুজুর মানে যদি গাছে থাকে তাহলে নিচে নামিয়ে দেয়, এই টাইপের কিছু দোয়া আছে। তো উনি সেটা বললো, করার পর হচ্ছে লাইট অফ করে মানে হচ্ছে কিছুক্ষণ ওখানে বসেছিল। পরে এক সময় দেখে কি কাটা মানে বড় বড় কাটাওয়ালা গাছ, তার উপরে তার পা দুটো আর হচ্ছে তার মাথাটা নিচে ঝুলছে। তো এটা দেখে যখন চাচা দাদা ও সবাই ধরতে গেল, মানে তার এত ওয়েট, সে কিন্তু অনেক শুকনো, মানে হচ্ছে তাকে 6 জনে ধরে বাসায় নিয়ে আসতে হয়েছে, এমন অবস্থা তাকে। তো ওইভাবেই ছিল সারা রাত, তার ওইভাবে ছিল। পরের দিন সকালে হচ্ছে হুজুরকে আবার ডাকা হলো। তো সবাই বলতেছে যে ওখানে যাবা না। আম্মুকে আমি বললাম যে আমি যাব। আমার আম্মু বলতেছে না যেও না। আমি বলছি না, আমি একটু যাবো দেখতে। তো আমি নিজেও গেলাম ফুপির কাছে, যে দেখি যে ফুপুর কোনো সেন্স নেই, সে শুয়ে আছে। আমি কিউরিওসিটি বশত তার ফুপির মাথায় হাত দিলাম, হাত দিয়ে উঠানোর চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে যে তার মাথাটা অনেক ওয়েট, আমি উঠাতে পারছিলাম না। তো পরে হচ্ছে যখন হুজুরকে আনা হলো, হুজুর বললো যে তুমি কেন আসছো? তো
তখন বলছে আমি তো বলে দিয়েছিলাম যে আমি এরপর আসলে ওকে নিয়ে যাব, আর ও কেন ভালোভাবে চলেনি, আমার সামনে কেন পড়েছে? বলছে তোমার সামনে পড়ছে? বলছে হ্যাঁ, আমি হচ্ছে আজানের টাইমে যাচ্ছিলাম, তখন আমি ওকে পেয়েছি। তো ফুপির গায়ে কিছু হচ্ছে তাবিজ ছিল, মানে শরীর বন্ধ করার তাবিজ এগুলো ছিল। তখন বলতেছে তুমি ওর কাছে কিভাবে আসো, ওর কাছে তো তাবিজ ছিল। বলতেছে হ্যাঁ, আমি এগুলো সব ছিঁড়ে ফেলছি। তো বলতেছে যে কোথায় ফেলেছো? তখন বলতেছে আমি এটা এখানে ফেলছি, এটা এখানে ফেলছি, এখানে ফেলছি, তুমি যেয়ে নিয়ে আসো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, যেখানে মানে যে লোকেশন গুলো দিয়েছে তাবিজের, সবাই যেয়ে তাবিজ গুলো উঠে নিয়ে আসে। বলছে তুমি এখন যাও তাহলে। বলছে না, আমি ওকে না নিয়ে যাবোই না। তো বলতেছে যে না, ওকে তো নেওয়া যাবে না, ওকে কেন নিবা তুমি? বলতেছে না, আমার ওকে খুব পছন্দ, হ্যাঁ আমি ওকে নিয়েই যাব। পরে বাবা বলছে তুমি যদি এখন না যাও, আমি তাহলে তোমাকে বোতলে ক্যারি করব। তো বলতেছে না, সে কিছুতেই যাবে না, যাবে না তো যাবেই না। তো তাকে অনেক কিছু করে সেই হুজুর মানে হচ্ছে ই করলো। তখন সে হুজুরকে বলল যে তুমি যে আমাকে ছাড়াচ্ছ, আমি কিন্তু তোমাকে দেখে নিব। তো বলছে আচ্ছা ঠিক আছে দেখে নিও, বাট তুমি যাও। পরে সে যাচ্ছে, বলতেছে ঠিক আছে তুমি যে যাচ্ছ আমি কি করে বুঝবো যে তুমি ওর কাছ থেকে চলে গেছো? পরে হুজুর বললে ঠিক আছে তুমি এখান থেকে যাবা, এই জুতো মুখে নিয়ে ওখানে রেখে যাবা। তো পরে হচ্ছে সেই জুতো মুখে নিয়ে কিছুক্ষণ পর ফুপি হচ্ছে আবার পড়ে গেল। পরে হচ্ছে ঠিক ছিল, ফুপি ভালো হয়ে গেছে, কিছু হয় না। তার কিছুদিন পর যেটা হলো হুজুরের সাথে, ওই যে হুজুরকে বলেছে যে আমি তোমাকে দেখে নিব। তো হুজুর হচ্ছে অনেক, উনি হচ্ছে আমাদের ওই এলাকার নাম করাই হুজুর ছিল, মানে খুব ভালো ছিল সে। তো হুজুর হচ্ছে রাতে ওয়াশরুমে যাবে, হুজুরের শরীরে হচ্ছে শরীর বন্ধ করার একটা তাবিজ ছিল। তো ওটা ছিঁড়ে যায়, হুজুর টেবিলে রেখে বাইরে চলে যায়। তো বাইরে যখন হুজুর যায় তখন হচ্ছে বাইরে যখন সে মানে ই করতে বসে, তখন এসে ধরে, হুজুরকে ধরে, মানে এসে ধরাধরি করে তার সাথে খুব মারামারি হয়। এক পর্যায়ে হুজুরের হাত পা সবগুলো ভেঙে জিব্রা টেনে ছিঁড়ে ফেলে। তো ওই পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিল, তখন হচ্ছে মানে শব্দ শুনতেছে যে কি হচ্ছে, মানে গুমড়ে সে কান্না করছে, মানে হুজুরকে এমন পর্যায়ে করেছে, হুজুর ওখানে বসে মানে গুমড়ে গুমড়ে কাঁদছে। তখন কেউ একজন লাইট মেরে দেখে যে ওই বাগানের মধ্যে হুজুর কাদামাটি মাখা পুরো শরীরে পড়ে আছে। তো তখন হুজুর, ওরা সবাই গেল, যে ধরলো, হুজুরকে বললো যে কি অবস্থা, কি করে হলো। পরে হুজুরকে বললো, হুজুর বললো এইভাবে এইভাবে এরকম। তো শেষ পর্যন্ত সেই হুজুর মারাই গিয়েছে, লাস্ট পর্যন্ত হুজুর মারা গিয়েছে, হুজুরকে মেরেই ফেলছে। সো চলেন শরীফ ভাই আপনার কাছ থেকে প্রথম অভিজ্ঞতাটা শুনি। জি, আমি আমার প্রথম অভিজ্ঞতা শুরু করছি। যে আমি জন্মগতভাবে ঢাকাতে স্থায়ী বাসিন্দা। তো আমি খিলগাঁয়ে জন্মগ্রহণ করি। তো খিলগাঁয়ে থাকা অবস্থায় কোনো একটা কারণবশত আমরা খিলগাঁয় বাসাটা শিফট করে নদীর ওপারে কেরানীগঞ্জ চলে যাই। তো নদীর ওপারে কেরানীগঞ্জ চলে যাওয়ার পর, তো এটা আজ থেকে 98 সালের ঘটনা। তো তখন ওই নদীর ওপারে ওই এলাকাটা ছিল গ্রামের মতোই আর কি। গ্রামের জায়গাটার নাম হচ্ছে খোলামোড়া থেকে আটির একটা মাঝামাঝি জায়গা। গ্রামের নাম হচ্ছে জুয়াইল। হ্যাঁ, তো ওখানে যাওয়ার পর তো স্বভাবতই আমার সময় কাটছিল না, দিন কাটতেছিল না, ভালো লাগতেছে না। তো সময় টাইম পাস করার জন্য আমি মাঝে মধ্যে মসজিদে গিয়ে নামাজ টামাজ পড়তাম এবং বেশিরভাগ সময় মসজিদে বসে থাকতাম। তো মসজিদে বিভিন্ন জিকির আজকার হতো, বিভিন্ন ওই কি বলে গ্রাস্ত বলে বা কোনো মসজিদ বলে, ওইগুলো হতো, ওগুলো আমি শুনতাম। আর মসজিদটা ছিল এরকম যে একটা নদীর পাশে। তো মসজিদে বারান্দা বসে বসে আমি ওই জিকির আজকার করতাম, আমার খুব ভালো লাগতো এবং পরিবেশগুলো আমি উপভোগ করতাম। তো এভাবে করতে করতে এভাবে দিন যাচ্ছিল। তো মসজিদে থেকে যখন ওই এলাকার লোকজন একটা জামাতে যাবে আর কি, 3 দিনের জামাতে যাবে, চিল্লায় যাবে। তো সবাই আমাকে দেখে পছন্দ করে, সবাই আমাকে বললো যে ভাই আপনারা নতুন আসছেন এলাকায়, বাড়ি করেছেন, আপনি এখানে নামাজ টামাজ পড়েন, আমাদের সাথে অনেক সময় বসে অনেক কিছু শেয়ার করেন, জিকির আজকার করেন, আপনাকে আমাদের ভালো লাগে। তো আমরা 3 দিনের চিল্লায় জামাতে যাব, তো আমরা আপনাকে নিতে চাই, আপনি আমাদের সাথে শরীক হন। তো আমি তাদেরকে বললাম যে দেখেন আঙ্কেল, আমি তো আসলে এই বিষয়ে কিছু জানি না বা এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি জীবনে কখনো হয়তো এইসব জামাত টামাত করি নাই। বললো যে না কোনো সমস্যা নেই, আপনি আমাদের সাথে চলেন, আপনি গেলে বুঝতে পারবেন, এটা 3 দিন লাগবে, এটা একটা পিকনিক মতো মনে হবে, কোনো সমস্যা হবে না, ভালো লাগবে আপনার।
তো আমি বললাম যে ঠিক আছে, দেখি আমি বাসায় গিয়ে আমার সাথে একটু আলাপ করে দেখি, যদি তিনি অনুমতি দেন তাহলে আমি যাবো। তো ঠিক আছে, বাসায় এসে আমি মার সাথে শেয়ার করি, মাকে বলি যে মা এমন এমন এলাকার সবাই আঙ্কেল মুরব্বীরা ধরছে, তারা জামাতে যাবে, তো আমাকে বলতেছে যে জামাতে যাওয়ার জন্য 3 দিনের, তো এখন কি করা যায়? বলে যে খুব সুন্দর, ভালো কথা, ঠিক আছে জামাতে যাবি তো জামাতে যা। তো এখানে মুরব্বীরা আমাকে বলেছিল যে 3 দিন থাকার অবকালীন তো আপনার প্রয়োজনীয় 3 দিনে যা যা লাগবে এগুলো সাথে নিতে হবে এবং 100-150 টাকা নিলে হবে, আর কিছু লাগবে না। তো ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। তো আমি আমার কাপড় চোপড় নিয়ে, টাকা পয়সা নিয়ে নির্দিষ্ট একটা সময়ে, এটা বৃহস্পতিবার দিন বিকেলবেলা আমরা আসর নামাজ পড়ে রওনা দিই কাকরাইল মসজিদের উদ্দেশ্যে, ঢাকার কাকরাইল মসজিদের উদ্দেশ্যে। তো যেহেতু আমাদের বাড়িটা ছিল নদীর ওপারে কেরানীগঞ্জে, তো আমরা নদীর ওপার দিয়ে কেরানীগঞ্জ থেকে মানে আপনার ওই কি বলে যে হাজারীবাগ দিয়ে কাকরাইল মসজিদে আসি। তো পথের মধ্যে আমরা ওখানে নামাজ পড়ে নিই, মাগরিবের নামাজটা এটা পথে পড়ে নিই, আর এশার নামাজটা আমরা কাকরাইল মসজিদে এসে পড়ি। তো কাকরাইল মসজিদে প্রথম রাতটা থাকি বৃহস্পতিবার রাত্রে। তো সকাল ফজরের সময় নামাজটা পড়ার পর তো দেখলাম যে সবাই একসাথে সমবেত হলো, তো তাদের প্রত্যেকের হাতে একটু করে স্লিপ ধরিয়ে দিচ্ছে। তো আমাদের মাঝে যে আমির ছিলেন উনি গেলেন সেখানে, তো আমির হাতে একটা কাগজ দেওয়া হলো। তো সেই আমির কাগজটা নিয়ে দেখলাম যে সে দেখতে দেখতে আসতেছে, এবং আমাদের সবাই, আমরা সেই জামাতে ছিলাম 14 জন লোক। 14 জনের মধ্যে আমরা 3 জন ছিলাম ইয়াং, আমি এবং আমার সাথে আরো 2টা ছোট ভাই ছিল, আর বাকি 11 জনই ছিল মুরব্বী বয়স্ক ধরনের লোক। ওনারা জামাত করে অভ্যস্ত আর কি। তো ঠিক আছে, তো যখন কাগজটা নিয়ে আসলেন তো এসে বলতেছে যে বাসানটেক নামক একটা জায়গা মসজিদের ঠিকানা আর কি। তো বাসানটেক মসজিদের ঠিকানা তো আসলে নদীর ওপারের লোকজন চিনতে পারতেছিল না, তারা বলতেছে বাসানটেকটা কোন জায়গায়, এটা কোন জায়গায়। তো আমি যেহেতু ঢাকার বাসিন্দা, ঢাকার স্থানীয়, তো আমি বললাম যে আঙ্কেল আমি বোধহয় এলাকাটা চিনি, এটা আপনার ক্যান্টনমেন্টের মধ্যে, আমি আসলে যাইনি কখনো, কিন্তু আমি জানি যে কিভাবে যেতে হবে, কোথায় এটা। তো বললো যে ঠিক আছে, তাহলে শরীফ ভাই আপনি যেহেতু জানেন তাহলে আপনি আমাদের পথ প্রদর্শক হন, আপনি আমাদেরকে নিয়ে চলেন। তো ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে চলেন, কিভাবে যেতে হবে, শর্টকাটে যাব। তো আমরা কাকরাইল আসি, কাকরাইল থেকে বাসে করে বনানী স্টাফ কোয়ার্টার রোডে নামি, ওখান থেকে ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। প্রথমে আমি বাধা দেয়, পরে বলে যে না ঠিক আছে আমরা জামাতে যাবো, বলে রিকোয়েস্ট করে আমরা যাই। তো লোক মুখে জিজ্ঞেস করতে করতে আমরা বাসানটেক ওই জামা মসজিদে পৌঁছে যাই। তো মসজিদে গিয়ে স্বভাবতই দেখি মনটা একটু খারাপ হয়ে গেল, যে মসজিদটা আমরা যেরকম ভেবেছিলাম ঢাকা শহরের মসজিদ যেরকম হয়, কিন্তু আসলে যে দেখি যে মসজিদটা সেরকম নয়। মসজিদটা টিন এবং বেড়া দিয়ে তৈরি করা, কেমন একটু অগোছালো, ময়লা টলা চারিদিকে, মানে বোঝা গেল যে মসজিদে আসলে বেশিরভাগ লোকজন নামাজ কালাম তেমন একটা পড়ে না। তো আমরা গিয়ে ওখানে খোঁজ করার পর, ডাকাডাকি করার পর উনি মসজিদের পাশে ইমাম সাহেবের বাসা, ইমাম সাহেব বের হয়ে আসলেন, বের হয়ে এসে আমাদেরকে সালাম দিলেন, কুশল বিনিময় হলো, আমরা পরিচয় দিলাম যে আমরা ঢাকা থেকে জামাতে আসছি, এই স্লিপটা তাকে দেওয়া হলো। তো উনি দেখে বললেন যে আচ্ছা ঠিক আছে, আসছেন ভালো করে আসেন, অনেকদিন পর মসজিদে জামাত আসলো, এই এলাকার লোকজন আসলে তেমন একটা নামাজ টামাজ পড়ে না, আপনার সাথে ভালোই হয়েছে। তবে একটু বোধহয় একটু অসুবিধা হবে বোধহয়, মসজিদটা যেহেতু একটু ভালো না বা একটু অগোছালো, তো আপনাদের একটু সমস্যা হতো। আমরা বললাম যে না ঠিক আছে ইমাম সাহেব, কোনো চিন্তা করেন না, আমরা এটা ম্যানেজ করে নেবো, গুছিয়ে নেবো। তো যেহেতু আমি স্বভাবতই একটু আগ্রহ প্রকাশ করতেছিলাম বেশি, এই কারণে যে আমার জীবনে প্রথম এটা অভিজ্ঞতা, আমি জীবনে কখনো জামাতে যাইনি, মসজিদে যাইনি। তো জামাতে আসাতে তো আমি তাদেরকে বললাম যে ঠিক আছে কোনো চিন্তা করেন না, আমি এই দায়িত্বটা নিচ্ছি, দেখি মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব মুয়াজ্জিমকে খবর দিলেন, মুয়াজ্জিম আসলেন, এসব পরে মুয়াজ্জিম সাহেবকে বললাম যে মুয়াজ্জিম আপনি একটা বালতি আর একটা ঝাড়ু দেন আমাকে, আমি দেখি এটা একটু ঝাড়ু টাড়ু দিই। তো ওনারা ঝাড়ু আর একটা বালতি দিলেন আমাকে, আমি পানি নিয়ে বা ঝাড়ু দিয়ে মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তো আল্লাহর কি কুদরত, ওই সময় মনে করি প্রচন্ড বৃষ্টি হয়, বৃষ্টি আসার কারণে মনে করেন যে আমার কষ্টটা অনেক কমে গেছে। আমার সাথে আরো ছোট যে 2 ভাই ছিলেন তারাও শেয়ার করেন, করার পর আমরা মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, করার পরে আমরা ওই মসজিদেই সবকিছু থাকার ব্যবস্থা করি। তো আমাদের ওদিন যেহেতু ওই দিন শুক্রবার ছিলেন, শুক্রবার মনে করেন যে জুম্মার নামাজ হবে, জুম্মার নামাজের আগে আমরা সবকিছু কমপ্লিট করি। জুম্মার নামাজের আগে আজানের সময় মসজিদে অ্যানাউন্স করে দেওয়া হলো যে আমাদের মসজিদে জামাত আসছে, আপনারা সবাই জামাতে মানে দাওয়াত দেওয়া হলো। তো ঠিক আছে, দাওয়াত দেওয়ার পর সবাই আমরা যখন নামাজ পড়লাম, নামাজের পর জুম্মার পরে আমরা মাইকে বলে দিলাম, সবাইকে দাওয়াত দিলাম যে আমরা আসছি, আপনারা সবাই থাকেন, শুনেন, শরীক হন। তো যেহেতু আমরা ঢাকার বাসিন্দা ছিলাম এবং আমি যে গ্রুপে ছিলাম নদীর ওপারে চড়ার ওই পাড়ার লোকজন, তারা ওই স্বভাবতই ঢাকায় ভাষায় কথা বলে।
তো ঢাকায় বসে কথা বলার কারণে মনে করেন ওই এলাকার লোকজন দেখলাম যে মোটামুটি একটু আগ্রহ নিয়ে শুনে সবকিছু। তো মানে আমরা তাদেরকে সবাইকে বোঝাতে পারলাম, তারাও আমাদেরকে ভালোভাবে বুঝে। তো এভাবে যাওয়ার পর সারাদিন পর আমরা যখন রাতের বেলা মসজিদে ঘুমাই, তো রাতে খাওয়া দাওয়া করে আমরা যখন রাত্রে ঘুমাবো যার যার জায়গায়, তখন ভাগ ভাগ করে দেওয়া হলো যে দুজন দুজন করে আমরা কাতারে শুয়ে পড়বো। তো মসজিদের যে পরিস্থিতিটা ছিল এরকম যে ছোট পরিসর, তো সামনের জায়গাটাকে যে ইমাম সাহেবের জায়গাটা সেটা রেখে আমরা নিচের দিকে শুবো, মসজিদের এক সাইডে কোনা দিকে শুবো। তো দুই ভাগে মাঝখানটা খোলা থাকবে, ওই পাশে কিছুজন ওই পাশে কিছুজন। তো আমি যেখানে শুলাম এক সাইডে, আমার পাশে এক মুরব্বী ছিলেন, অনেক বয়স্ক মুরব্বী, উনি সবসময় জামাত করেন, এটা আমাদের সাথে শেয়ার করেছেন। আমি তাকে দেখেও বুঝতে পেরেছি যে উনি আসলে জামাত টামাত করা অভ্যস্ত। তো যাক, আমার জীবনে প্রথম আমি মসজিদে কখনো রাত কাটাই নাই বা শুয়েও নাই। তো সভাপতি আমার কাছে একটু অন্যরকম লাগতেছিল, কৌতূহল লাগতেছিল, ঘুমও আসতেছিল না। তো সবাই দেখলাম লাইট টাইট নিভিয়ে দিল, নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, জি, তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তো ঘুমানোর পর হঠাৎ মাঝরাতে চোখ বন্ধ করা অবস্থা, আমার কাছে মনে হচ্ছে কে যেন লাইট জ্বালালো, আলো দেখা যাচ্ছে। তো আমি তো চোখ খুলে তাকিয়ে দেখি না, লাইট তো অন্ধকার। কিন্তু আমার মাথার পিছন দিকে, মানে ইমাম সাহেব যে জায়গাটা নামাজ পড়ে ঠিক তার পিছন সাইডটাই একটু আলো দেখা যাচ্ছে, অদ্ভুত ধরনের একটা আলো, নীল আলো, কে যেন নামাজ পড়তেছে। আমি মাথাটা ঘুরিয়ে একটু দেখার চেষ্টা করলাম যে কে নামাজ পড়তেছে। আমি শুধু এতটুকু দেখতে পারলাম যে একটা সাদা জুব্বা পরা এবং তার গায়ের থেকে একটু অদ্ভুত ধরনের লাইট বের হচ্ছে, মানে নীলাভ ধরনের একটা আলো, আর খুব সুন্দর একটি সুগন্ধ বের হচ্ছে, খুব সুন্দর একটি আতরের বা ফুলের ঘ্রাণ বের হচ্ছে। আমি এটা স্পষ্ট আমার নাকে লাগতেছে। আর দেখতেছি যে কে যেন নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার করতেছে, আর কিছু আস্তে আস্তে তেলাওয়াত করতেছে। তো দেখে আমি অবাক হলাম যে কি ব্যাপার, আমরা সবাই ঘুমিয়ে পড়লাম, এত রাত্রে আবার কে তাহাজ্জুদ নামাজ পড়ে। তো আমি ভাবলাম যে হয়তো কেউ বোধে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। তো আমি যখন ভালো করে ঘুরিয়ে তাকিয়ে দেখতে গেছিলাম যে কে, তখন আমার হাতের মুরব্বিটা উনি আমাকে হাত দিয়ে এরকম আমার গায়ে হাত দেয়। তো গায়ে হাত দেওয়ার পর আমি চোখটা তার নিচের দিকে নামিয়ে যখন আবার তার দিকে তাকিয়ে দেখলাম যে সে শুয়ে আছে। তো আমি বললাম হয়তো ঘুমের ঘরে সে আমার গায়ে হাত দিছে। তো যাক, আমি আবার যখন ভালো করে ঘুরিয়ে গাড়টা তাকে দেখতে গেলাম, তুমি আমাকে চাপ দিয়ে ধরে বললেন যে, ইশারা করলেন যে ঘুমিয়ে থাকো, তাকায়ও না। তো আমি পিছনে তাকিয়ে যেটা দেখলাম যে নীলাভ ধরনের একটা আলো আর অদ্ভুত একটা গ্রাম, আর কে নামাজ পড়তেছে একটা লোক, মানে তার পা দেখা যাচ্ছে না, জুব্বা পরা, সাদা ধরনের জুব্বা পরা, এবং লাইট বের হচ্ছে, একটা অদ্ভুত নীলাভ আলো বের হচ্ছে। তো এটা দেখার পর যাক, উনি আমাকে বললেন যে চুপ করে শুয়ে থাকো। তো আমি চুপ বন্ধ করে শুয়ে আছি। যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর নাস্তা টাস্তা করার পর তাকে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, আপনি যে রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়লো কি? আমি তো যখন দেখতে গেছিলাম আপনি আমাকে বাধা দিলেন কেন, কি ব্যাপার? তখন বললো যে দেখো বাবা, তুমি তো কখনো জামাত টামাত করো নাই, মসজিদে রাত কাটাও নাই। তো এটা হচ্ছে যে মসজিদে যেহেতু আমরা জিন এবং ইনসান পৃথিবীতে আছে, তো এটা অনেকে জানে না। তো জিনরা অনেক সময় মসজিদে এসে নামাজ পড়ে। তো তুমি যেটা দেখছো ওটা আসলে আমাদের মধ্যে কেউ না, ওটা জিন জাতীয় কিছু একটা জিন ছিল। তো আমি যেহেতু মসজিদে তাবলীগ করি, জামাত পড়ি, আমি মসজিদে অনেক সময় কাটাই, আমরা এগুলো দেখে অভ্যস্ত। তো তুমি ভয় পাবা বা কোনো শব্দ করবা দেখে এই কারণে তোমাকে ইশারা দিয়ে চুপ থাকতে বলি। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই বা কারোর সাথে কিছু বলার দরকার নেই। এটা জিনরা এসে নামাজ পড়ে। তো তুমি যা দেখছো এটা কারোর সাথে শেয়ার করার দরকার নেই। তো ঠিক আছে, আমি ওর ব্যাপারে আর কিছু বললাম না। আমার একটু কৌতূহল যে দেখি আজকে রাত্রে আবার কি ঘটে, আজকে রাত্রে কিছু হয় কিনা। তো না, পরপর আমরা যে 3 দিন ছিলাম, পরবর্তী 2 রাতে আমাকে আর ওই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় নাই। তো বেসিক্যালি যে আমি যখন 3 দিন পর যখন আমরা বাসায় ফিরতেছিলাম বাসে করে, তো বাসের মধ্যে আমার অটোমেটিকলি আমার ব্রেন খুলে যাচ্ছিল, আমার চোখ খুলে যাচ্ছিল, তো মানে দৃষ্টিতে খুলে, মানে আমি সবকিছু, আমার ব্যাগ ডেটা সবকিছু আমার চোখে ভেসে উঠতেছিল। যা আল্লাহ, জীবনে কি করেছি, কি ভুল করেছি, আমার চোখের দৃষ্টি সবকিছু বের হয়ে যাচ্ছিল। তো আমি বুঝতে পারলাম যে হয়তো আল্লাহ আমাকে হৃদয় দান করছে, আমার জ্ঞান খুলে যায়। আমি বাসায় এসে মাকে বলি যে মা, আমার তো জীবনে মনে ভুল করেছি, আমি তো এই ঘটনা হয়েছে মসজিদে। এরপর মা খুশি হয়ে দোয়া করে যে বাবা ভালো হয়েছে, যা হয়েছে তোমার জন্য ভালো হয়েছে। তো পরবর্তীতে আমি আমার লাইফ গুছিয়ে নিয়ে জব করা শুরু করি। তো ওইভাবে এটাই ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। স্টুডিও রিক্যাপ। চলেন আমরা আরেকটা ঘটনা শুনি শিল্পীর কাছ থেকে, শুনি। এটা হচ্ছে মিরপুরের ঘটনা। এটা হচ্ছে সম্পর্কে আমার আপু হয়, মানে আমার ভাইয়ার ফ্রেন্ড, ওর বড় বোন।
ওর নাম হচ্ছে তানিয়া। তানিয়া আপু হচ্ছে, ওর দুটো বেবি আছে। তানিয়া আপু অনেক দেখতে সুন্দর, বলতে গেলে খুবই সুন্দর সে, আর খুব মনের দিক থেকেও খুব ভালো। তো একদিন যেটা হয়েছে, সকালবেলা আমাকে ওর ছোট ভাইয়ের বউ ফোন করেছে যে বাসায় আসো। আমি বলছি, আচ্ছা ঠিক আছে আসতেছি, কারণ ওর বাসাটা আমার বাসাটা প্রায় কাছাকাছি, রাস্তার এপারের ওপার। তো আমি সকালে বলেছে, তো আমি যেতে যেতে 5টা বেজে গেছে। তো 5টা বাজে যে দেখি যে আপু বসে আছে খাটের উপরে, তার গালে হচ্ছে একটা থাপ্পড়ের দাগ। তো আমি জিজ্ঞাসা করতেছি যে আল্লাহ, তোমার গালে এটা কি হয়েছে? কারণ সে অনেক সুন্দর, মানে পুরো লাল হয়ে 5 আঙ্গুল বসে গেছে। সেটা কি করে হলো? তো আমি ওনার ছোট ভাইয়ের ওয়াইফকে জিজ্ঞাসা করতেছি যে কি হয়েছে। তো বলতেছে আচ্ছা পরে বলছি, শোনো। তো আমি আবার আপুকে বললাম যে কি হয়েছে, মন খারাপ করছো কেন? সে হচ্ছে একদম সাডেনলি চুপচাপ হয়ে আছে। বলছে হ্যাঁ ভালো, এটা ওইটা। তো তার বাসার সবাই আছে। তো যখন মাগরিবের আজান দেবে, তো আমাকে তার ছোট ভাইয়ের বউ বলে কি, আচ্ছা আপু তুমি এখানে বসো, আমি নামাজটা পড়ে আসি। আমি বলছি, আচ্ছা যাও। পরে সে নামাজ পড়তে গেল, এর মধ্যেই হচ্ছে পরে হচ্ছে আমি বললাম যে কি হয়েছে, পরে কি কালকে রাতে এরকম এরকম হয়েছে? আমি বলছি, কি হয়েছে? মানে আপু যেটা বললো, মানে তাকে হচ্ছে একজন ছেলে একজন মেয়ে শ্যাডো টাইপের, তার দরজা মানে হচ্ছে রুমের দরজা খোলা ছিল, সে তার মায়ের বাসায় ছিল, মানে রুমের মধ্যে ঢুকেছে, তাকে টানছে যে বলে আসো তুমি আমার সাথে, চলো তার হাজবেন্ডের কাছে। বলতেছে চলো তুমি তোমার হাজবেন্ডের কাছে। সে বলতেছে না আমি যাবো না, বলতেছে না তোমাকে নিতে পাঠাইছে, তুমি চলো। তো যখন সে যাবে না বলছিল যে না আমি যাবোই না, মানে খুব জোরাজুরি করছে যে কেন যাবে না, দুজনে টানছে। তখন আপুরা ঘুমের মধ্যে চিৎকার করছে যে আম্মু আমাকে ধরো, ওরা নিয়ে যাচ্ছে আমাকে। যখন যাচ্ছিল না, সে জোরে তাকে ওই মহিলা মানে গালের মধ্যে থাপ্পড় মেরেছে। বলছে যাবি না কেন, তোর হাজবেন্ড ডাকছে, তুই যাবি না কেন? পরে এটা করে যখন চিল্লাচিল্লি করলো, সবাই চলে আসছে, তখন হচ্ছে চলে গেছে। মানে জানি সে এক কর্নারে দেখে যে একটা ছেলে একটা মেয়ে দাঁড়ায় তার দিকে তাকিয়ে হাসতেছে। বলছে আচ্ছা ঠিক আছে দেখে নিব। তো আমাকে যখন বললো তুমি বসো, আমি নামাজটা পড়ে আসি, আমি বলছি, আচ্ছা যাও নামাজ পড়তে যাও। তো তখন আমি রুমে একা ছিলাম, আপু আমার পাশেই বসেছিল। আমি দেখি যে সে আমার দিকে তাকায় হঠাৎ করে হি হি করে হাসতেছে। আমি বলছি কি হয়েছে তোমার? বলতেছে আমি না মিষ্টি খাবো, আমাকে মিষ্টি দাও। তো এখন আমি বলছি, মিষ্টি খাবো তুমি তো কখনো মিষ্টি খাও না। বলছে না আমাকে মিষ্টি দাও, আমি মিষ্টি খাবো। আমি এখন বলছি আচ্ছা দাঁড়াও, আমি তোমার মানে হচ্ছে ওনার ভাইয়ের ওর নাম হচ্ছে তন্নি। আচ্ছা আচ্ছা আমি তন্নিকে ডাকছি। আমি পরে তন্নিকে যে আমি তন্নি তাড়াতাড়ি আসো, আব্বু জানি কেমন করছে। তো ওনার পুরো চুল এলোমেলো, সে হচ্ছে মানে বিভৎস হাসতেছে আর বলতেছে আমাকে মিষ্টি দাও। এখন ওনার আম্মু, ছোট ভাই, বড় ভাই সবাই এসে বলতেছে না বাসায় মিষ্টি নেই, মিষ্টি কোথা থেকে পাবো, মিষ্টি নেই। পরে বলতেছে না আমি মিষ্টি খাবো, বলছে না তুমি অন্য জিনিস খাও। বলছে তুমি গরু মাংস খাও, বলছে না আমি কেন গরু মাংস খাবো, আমাকে মিষ্টি দাও, তোমাদের বাসায় মিষ্টি আছে, আমি জানি মিষ্টি আছে, আমাকে মিষ্টি দাও, তোমাদের ফ্রিজে মিষ্টি আছে। তো বলতেছে না মিষ্টি নেই। বলছে না তোমরা আমাকে দাও, আমি খাবো, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। বলতেছে তুমি অন্য খাবার খাও। বলছে না। সে হচ্ছে মানে এলোমেলো চুল, তারপর হচ্ছে খুব মানে রাগের মতো ভাবে সে মানে হচ্ছে তার দৃষ্টি কেমন যেন আমাদের দিকে দেখছে, তন্নিকে দেখছে, সবাইকে দেখছে। আর বলতেছে তোমরা খুব ভালো, এটা ওইটা, হ্যাঁ ও ভালো না, মানে উনি ওর হাজবেন্ডের কথা বলতেছে, ও ভালো না, ও খুব আমাকে টর্চার করে, হ্যাঁ আমাকে নিতে লোক পাঠাইছে, আমি তো যাবো না, এভাবে বলতেছে। তো পরে হচ্ছে কিছুতেই কিছু না, পরে হচ্ছে ওনাকে যেটা হচ্ছে গ্রাম বাংলায় আমরা দেখি মরিচ পোড়া, যেটাকে বলে শুকনো মরিচ এনে ওনার নাকের মধ্যে ঢুকানো হচ্ছে। ইভেন আমি হচ্ছে তার আঙ্গুল ধরে আছি, দোয়া পরে ফু দিচ্ছি, সে হচ্ছে আমাদের মানে তার শরীরে যত শক্তি আছে সে ছোটার চেষ্টা করতেছে। তাকে হচ্ছে আমরা 4 জনে ধরে রেখেছি। ইভেন যে আপুর বাসায় কাজ করতো, খালামার বাসায়, সে কাজের মেয়ে তার হচ্ছে 2 হাতের আঙ্গুল চিপে ধরে আছে। ইভেন কেটে যাচ্ছে, তার কোনো ফিল হচ্ছে না যে সে ব্যথা পাচ্ছে নাকি, তার ওই মানে কেটে যাচ্ছে, ওটা দেখে আমি কান্না করছি, তন্নি কান্না করছে, তার কোনো ফিল নেই। সে একসময় দেখা গেল কি সেন্সলেস হয়ে ঢুলে পড়লো। তো ঢুলে পড়ার পর হুজুরকে ডাকা হলো। তো হুজুর এসে বলছে যে না আমি এখন থেকে কিছু করতে পারবো না, ওনাকে অন্য কোথাও নিয়ে যাও। তো হচ্ছে পরে আমার ভাইয়া ছিল, ভাইয়াকে ফোন করলাম, আমরা আর এক জায়গায় ফোন করলাম যে কিভাবে কি। তো হচ্ছে 11 নম্বর এক হুজুর ছিল, তো ওনাকে সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো
হুজুরের কাছে নিয়ে যাওয়ার সময় সে হচ্ছে যাবে না, ও আমাকে কোথায় নিচ্ছ, হুজুরের কাছে নিচ্ছ, কোনো লাভ হবে না তো, আমি তো যাব না, হ্যাঁ আমি জানি তোমরা আমাকে এখানে নিয়ে যাচ্ছ, কি হবে, আমি তো থাকবো ওর সাথে। এভাবে বলে বলে তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর পানি পড়া দিল, কিছু দিল, তারপর সে সুস্থ। বলতেছে তার আশেপাশে ছিল ওই ছেলে আর মেয়ে, আশেপাশেই ছিল, তাও কন্টিনিউ দেখতো যে সে সোফায় বসে আছে, তার দুপাশে বসে আছে, বা সে যে ডাইনিং টেবিলে খেতে বসে তার পাশে দাঁড়িয়ে আছে, সে ফিল করতো এটা। তো বেশ কিছুদিন হুজুরের পানি পড়া তাবিজ দেওয়ার পর ভালো, হুজুর বলছে যে তুমি নামাজ পড়ো মা, নামাজ না পড়লে এটা যাবে না, তুমি নামাজ পড়ো। তো আপুকে নামাজ পড়তে বলা হলে আপু নামাজ পড়তো না, আমরাও বলতাম যে আপু নামাজটা পড়ো, কন্টিনিউ করো, সে করতো না, সে তার মতোই আছে। তো বেশ কিছুদিন সে ভালো ছিল। তারপর যেটা হলো, আমরা সবাই হচ্ছে একবার ঘুরতে গিয়েছিলাম ইন্ডিয়াতে, আপু ছিল আমাদের সাথে, আমরা 4 জন গিয়েছি। তো ভালোই ছিল, সে ভালোই যাচ্ছিল। তো আমরা 4 জনের মধ্যে আমরা হচ্ছে বেনারসে গিয়েছি, ওখানে হচ্ছে একটা হোটেলে উঠি। তো বেশ ভালোই যাচ্ছিল, মানে হচ্ছে সে অনেক এনজয় করছে, মানে খুব নাচানাচি করছে। তো একদিন সন্ধ্যা হয়েছে কি, মানে হচ্ছে তন্নি বের হয়েছে, আমি আর আপু আর একটা, আমি বলছি চলো আমরা চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে চলো আমরা চা খেয়ে আসি। তো সে তার চুল ছাড়া, আমি বলছি আপু এখন তো হচ্ছে একে তো আমরা হচ্ছে হিন্দু দেশে আসছি, এখন তুমি চুলটা বাঁধো, বলছি না কিছু হবে না চলো। তো হচ্ছে আপুর পুরো চুল ছাড়া, আমি চুল বাঁধা, আর আমার আর একটা আপু ছিল। আমরা বাইরে গেলাম, বাইরে যে হচ্ছে আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে যখন আমি ব্যাক করছিলাম একটু দূরে আপু, মানে আমরা একসাথে হাঁটছিলাম, সাডেনলি পিছনে তাকিয়ে দেখি যে আপু দাঁড়িয়ে আছে। তো আমি ডাকছি যে আপু কি হয়েছে আসো, তো আপু শুনছে না। আমি সে জোরে জোরে ডাকছি যে আসো, কি হয়েছে আসো। পরে সে হচ্ছে দাঁড়িয়ে আছে, পরে আমি যে তার কাঁধে হাত দিই, পরে হচ্ছে সে মানে গা ঝাড়া দিয়ে বলতেছে কি হয়েছে, আমি সে যাবি না চলো, তো বলতেছে হ্যাঁ যাবো তো চলো। তো সে আসলো, মানে সে ভার ভার, মানে সে কেমন করে তাকাচ্ছে আমার দিকে। আমি বলছি কি হয়েছে, তুমি এভাবে করছো কেন, বলছে না কিছু হয়নি, মানে খুব অদ্ভুত একটা হাসি তার। আমি বলছি আমি ব্যাপারটা নর্মালি নিলাম, আচ্ছা চলো। তো যেটা হলো, আমরা হচ্ছে হোটেলে এসে, আপু যখন হোটেলে আসছে সে হচ্ছে ওয়াশরুমে না যে, সে সোজা বেডে উঠে গেল। বেডে উঠে যেয়ে সে চুলগুলো এলোমেলো দিয়ে হা হা করে হাসতেছে আমার দিকে তাকায়। মানে কি হয়েছে, বলতেছে আবার চলে আসছি। আমি মানে কি, হ্যাঁ। তো যখন সে বলতেছে আবার চলে আসি, তখন আমি আর ওই আপু মানে হচ্ছে মানে খুব জোরে চিৎকার দিয়েছি, মানে আপু বলে চিৎকার দিয়েছি, আপুকে ধরে চিৎকার দিচ্ছি। সে মানে হচ্ছে অদ্ভুত কান্না করতেছে, হুম হুম করে কান্না করতেছে, কিভাবে করতে তাকাচ্ছে করছে। তো আমার হচ্ছে সেই চিৎকার শুনে ওখানে যে ম্যানেজার আঙ্কেল ছিল উনি চলে আসছে। তো চলে আসার পর বলছে কি হয়েছে, আমি এরকম এরকম। তো পরে হচ্ছে যে আমি তন্নিকে ফোন করলাম যে তন্নি এখানে আসো। পরে হচ্ছে তন্নি তাড়াতাড়ি বলছে কেন কি হয়েছে, আমি আপুর সাথে ওটা আবার আসছে। তো হচ্ছে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো তন্নি আসে না, আমরা সবাই দোয়া পড়তেছি, আমি তো হচ্ছে অনার্গল কান্না করতেছি। আমি হচ্ছে তোমাকে নিষেধ করেছিলাম। বলছে কি হয়েছে, হ্যাঁ আমাকে কিছু হয়নি, হ্যাঁ ও আমাকে নিতে পাঠিয়েছে, আমি তো যাবোই না, ও আমাকে শেষ করে দিবে। আমি বলতেছি ও এখানে আসছে, আমি তো ওর কাছে নেই, আমি তো দেশ থেকে অনেক দূরে চলে আসছি, এভাবে সে বলতেছে। তো আমি হচ্ছে তোমাকে বারবার বলছিলাম, আমি মানে হচ্ছে ওর সাথে না, আপুর সাথে না, আপুর সাথে যে আসছে তার সাথে কথা বলছি। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি এভাবে চলো না। তো হচ্ছে এক পর্যায়ে হচ্ছে একটা ভাইয়া আসছিল, সে হচ্ছে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের আয়াত পড়ে ফুটে ছিল। তো আপু বলতেছে যে হচ্ছে ওখানে দাঁড়িয়ে আসছো কেন, আমাকে নিবা, নিতে আসছো, মানে হচ্ছে আপু দেখছে যে তার সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলে আর সেই মেয়ে, যে মেয়েটা তাকে রাতে থাপ্পড় মেরেছিল সে আগে। বলতেছে আমরা কি করব, আমাদেরকে তো নিতে পাঠায় তোমাকে, হ্যাঁ তুমি কেন যাচ্ছ না। বলছে না আমি যাবো না। বলতেছে না তোমাকে যেতেই হবে। এ করে পরে হচ্ছে যে ভাইয়াটা মানে আসে, সে হচ্ছে আবার পানি পড়া দিয়ে আপুকে, পানি খাওয়ার পরে আপু আবার সেন্সলেস হয়ে যায়। ইভেন হচ্ছে এটা চলতে থাকে। তারপর আবার আমরা হচ্ছে কলকাতায় ব্যাক করি। কলকাতায় ব্যাক করার পর যেটা হয়, আমি আর আপু থাকি একই রুমে। তো আপু তখন আমি ভয় পাবো দেখে আর আপু আমাকে বলে না ব্যাপারটা যে এটা হয়েছে। তো রাত্রেবেলা হচ্ছে আমার মানে পরের দিন 3-4 দিন পর আমাকে বলছে, মানে রুমের মধ্যে আপু আর আমি, আপু এক বেডে আমি আর এক বেডে।
তো আমার আমার রূপ ধরে দেখা যায় আমি বেড থেকে উঠে ওকে মানে হচ্ছে পা ধরে টানছি, যে আসো। তো আর ও মানে হচ্ছে আমি টেনে নেওয়ার চেষ্টা করতেছি, আর ও ছড়ানো মানে হচ্ছে ছাড়ার চেষ্টা করতেছে, যে না যাবো না, ছাড় আমাকে, আমার নাম ধরেই বলতেছে শিল্পী ছাড় আমাকে। মানে আমি খুব মানে টানাটানি করছি তাকে ওয়াশরুমে নিয়ে যাব। তো এক পর্যায়ে সে আমাকে হচ্ছে এভাবে বলতেছে, না আমি যাবো না, যাও তুমি। তো পরে নাকি আমি ওয়াশরুমে চলে যাই, ওয়াশরুমে যে মানে হচ্ছে হাসতেছি যে গেলি না, আচ্ছা পরে দেখে নিব, এটা বলে সে আমি ওয়াশরুমে ঢুকে যাই। তো 3-4 দিন পর আপু আমাকে বলতেছে যে তুমি কি সেদিন রাতে আমাকে ডেকেছো, ওয়াশরুমে গিয়েছো? আমি বলছি, না আমি তো তোমাকে ডাকিনি, আর আমি কেন তোমাকে ডাকবো, আর তোমাকে আমি কেন টানবো ঘুমের মধ্যে? বলতেছে না তুমি টেনেছো। আমি টেনেছি মানে? বলতেছে হ্যাঁ। পরে যখন আসলে বাংলাদেশে ব্যাক করলো, যখন হুজুরের কাছে বলছে যে হ্যাঁ ওটা তোমাকে নেওয়ার জন্য গিয়েছিল, আর তুমি যদি সেদিন যেতা তোমাকে সে মেরে ফেলতো। পরে হচ্ছে এই তো এটা ছিল আপনার স্টোরি। Yeah. সো আপনার কিরকম আর স্টোরি জানা আছে? হ্যাঁ একটা আছে। ঠিক আছে, আমরা একটা শর্ট স্টোরি শুনে ফেলি আপনার কাছ থেকে, বলুন। ওকে ফাইন। এটা হচ্ছে আমি হচ্ছে এটা হচ্ছে শেওড়াপাড়া ঘটনাটা। আমি যে বাসায় থাকতাম, আমি হচ্ছে বাসা টপ ফ্লোরে থাকতাম। তো আমি যখন বাসাটা মানে হচ্ছে খুব হন্টেড টাইপের ছিল, শেডো টাইপের, হ্যাঁ মানে সেখানে দিনের বেলা হাঁটলেই মনে হতো যে না সামথিং ইজ রং। ওকে। তো আমরা তো জানতাম না, ঠিক যখন 12টা বাজতো তখন মনে হচ্ছে যে যেমন চেহার টেবিল টানলে যেভাবে শব্দটা হয়, প্রচন্ড শব্দ হতো, মানে কেউ একজন আছে বা নুপুর পায়ে হাঁটলে যেরকম শব্দটা হয়, কেউ দৌড়াচ্ছে, এভাবে হতো। তো এরকম বেশ কিছুদিন যায়। তো আমরা বলতেছি যে না এভাবে তো আর হয় না, আন্টিকে জিজ্ঞাসা করব। তো একদিন হচ্ছে বাড়িওয়ালা আন্টিকে আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা আন্টি রাত 12টার পরে এরকম শব্দ হয়, মনে হচ্ছে কেউ হাঁটতেছে, কেউ কিছু করছে, এরকম। পরে আন্টি বললো যে হ্যাঁ আমাদের বাসায় এটা আছে, বাট কারো ক্ষতি করবে না, এটা ছাদেই থাকে। আমি আচ্ছা ঠিক আছে। তো একদিন রাতে যেটা হলো, মনে হলো যে খুব দৌড়ে উঠলে মানে সিঁড়ি দিয়ে ধাপ 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 শব্দ হয়, তো সেই শব্দে সে উঠে মানে তার হচ্ছে যত শক্তি আছে সেটা দিয়ে দরজায় থাপ্পড় মারছে, মানে দরজা খোলার চেষ্টা করতেছে। তো পরে হচ্ছে যে শব্দ আমার হচ্ছে মানে আমরা সবাই সজাগ হয়ে গেছি, যে ভাইয়া বলতেছে কি হচ্ছে, মানে কেন এত শব্দ হচ্ছে, পুরো বিল্ডিং কেঁপে গেছে। তো হচ্ছে যখন ছাদে যেত, ছাদে থাকতো, বাচ্চাদের সাথেই থাকতো, সে মানে কাউকে কিছু বলতো না, বলতো যে না কাউকে কিছু বলবে না। ইভেন এখনো সে ওই বাসাতেই আছে, হ্যাঁ মাঝে মধ্যেই সে এখনো কন্টিনিউ এটা করে, সে তার মতোই এখনো আছে। মাঝে মধ্যে কারো ইচ্ছে হলে তা কারো সামনে আসে, বাট কাউকে কোনো ক্ষতি করেনি এখন পর্যন্ত আমার জানা মতে, এরকম কিছু। মানে যাদের সামনে এসেছে তারা কি কখনো বলেছে সে দেখতে কেমন বা কি? হ্যাঁ মানে হচ্ছে লম্বা এই টাইপের, মানে হচ্ছে শেডো টাইপের, মানে হচ্ছে খুব কালো, মানে থাকে না এক একজনের সামনে এক এক পেজে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওইটা হচ্ছে ওই বাড়িওয়ালা আঙ্কেলের সাথেই সে থাকতো কন্টিনিউ। স্টুডিও রিক্যাপ। আমি আমার দ্বিতীয় ঘটনাটা শুরু করছি। আমি আগে বলেছিলাম যে আমি ঢাকার বাসিন্দা, তো খিলগাঁ থেকে নদীর ওপর কেরানীগঞ্জে শিফট হই। তো কেরানীগঞ্জে যে বাড়িটাতে আমরা শিফট হই সেটা ছিল আসলে আমাদের বাড়িটার পরিবেশটা ছিল একটু বাগান বাড়ির মতো, হ্যাঁ সম্পূর্ণ বাগান বাড়ির মতো, অনেক গাছগাছালি ছিল। তো আর মূলত যেটা হচ্ছে যে ওই নদীর ওপরে তেমন কোনো কাজকাম ছিল না, সব কাজকাম করতে হলে আসলে কাজ করতে হলে আপনার ঢাকা শহরে আসতে হয়, এপার আসতে হয়, নদীর ওপর আসতে হয়। তো আমি যে জবটা করি সেটা ছিল পুরনো পল্টনে। তো নদীর ওপার থেকে আমাকে পুরনো পল্টন আসতে হতো প্রতিদিন সকালবেলা। শুধু আমাকে সবার ওই গ্রামের লোকজন সবাই শুধু আমাকে সকালবেলা অফিসে যেতেই দেখতো, কিন্তু আমাকে রাত্রে আমি কখন ফিরতাম সেটা আমাকে কেউ কিন্তু কখনো দেখে নেয়। আমার চাকরির সুবাদে আমার বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা থেকে 1টা-2টা বেজে যেত অনেক সময়। তো গ্রামের পথ, ওখানে নতুন গেছি, তো পরিবেশটাই ছিল অন্যরকম, গাছগাছালির মধ্যে দিয়ে যাওয়া লাগতো, মাটির রাস্তা, ভয়ঙ্কর মানে ভয় ভয় লাগতো। আর আমরা যে বাড়িটা থাকি সেই বাড়িতে আমার এক ফুপু থাকতেন আগে থেকে এই বাড়িতে।
তো ফুপুর সাথে অনেক সময় মাঝে মধ্যে গল্প চলে, অনেক সময় অনেক কথাবার্তা হতো। তো উনি অনেক সময় আমরা জিজ্ঞেস করতাম যে ফুপু এই এমন গাছগাছালি অন্ধকার এই জায়গায় আপনি আসেন, এখানে কি ভয় টয় করে না বা কোনো কিছু এরকম কি সমস্যা টমস্যা হয় না? তো ফুপু বলতো যে না এরকম কিছু না, তো ভয়ের কোনো কিছু নাই, তো এখানে অনেক কিছুই হয়, অনেক কিছুই শুনছি, তো এই ধরনের কোনো কিছু কখনো আমরা দেখি নাই বা কোনো তোমার ভয়ের কোনো কারণ নাই। তুমি তোমার মতোই চলো, তুমি তোমার মতো আল্লাহর রহমতে চলবা। আর যখনই রাস্তায় বের হবা তখনই রাত্রেবেলা এরকম পরিস্থিতি হলে সূরা ইখলাস কুল ফাল্লাহ সূরা 3 বার বুকে ফু দিয়ে চললে কোনো সমস্যা হয় না। এটা আমার আম্মু আমাকে ছোটবেলা বলেছিল যে কুল ফাল্লাহ সূরা বুকে 3 বার ফু দিয়ে চললে কোনো খারাপ জিনিসপত্র সামনে আসতে পারে না। তো যাক সেটা মাথা ছিল। যখনই আমি বাড়ি থেকে ঢাকা থেকে কর্মস্থল থেকে বাড়ি ফিরতাম রাত্রেবেলা আমি ওই দোয়াটা পড়ে 3 বার পরে বুকে ফু দিয়ে বাড়ি ফিরতাম। তো যাক যেদিন আমি এমন একটা ঘটনা আমি যেটা এখন বলতে যাচ্ছি, হয়তো আপনারা এটা শুনে বিশ্বাস করবেন কিনা জানি না। আমি আর আগের ঘটনাটা আপনাকে বলেছি যে পৃথিবীতে কিন্তু জিন এবং ইনসান দুটোই সৃষ্টি হয়, দুটো জিনিসই আছে। অনেকে দেখে অনেকে দেখে না। তো বর্তমান মানে যে জিনিসটা আমরা যারা এটা উপলব্ধি করি বা দেখি তারাই বুঝতে পারে যে আসলে জিনিসটা বাস্তব রিয়েল। অনেকে এটা মনে করে যে না আজগুবি বা বানানো গল্প বা এই ধরনের, কিন্তু না ভূত স্টুডিওটা আমি যেটা শুনে বুঝতে পেরেছি বা আমার কাছে মনে হয়েছে যে না এটা আসলে রিয়েলাইজড ঘটনা। আমাদের মতো সাধারণ পাবলিক লিসেনাররা এখানে এসে গল্পগুলো বলে, তাদের নিজেদের মতো করেই বলে। তো যাক, তো আমি যে ঘটনাগুলো বলতেছি সেটা হয়তো আপনাদের কাছে হয়তো মানে ভয় নাও লাগতে পারে বা অন্যরকম মনে হতে পারে, কিন্তু এটা বাস্তব, আমার জীবনে বাস্তব ঘটনা ঘটেছে। তো যাক, আমি যে ঘটনা বলতেছি, তো ঢাকা থেকে সেদিনকার ঘটনাটা, আমি ঢাকা থেকে কর্ম থেকে পল্টন থেকে যখন বাড়ি যাচ্ছি সেদিন ছিল মেঘাচ্ছন্ন, প্রচন্ড অন্ধকার, এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তো রাস্তাঘাট অন্ধকার, গাড়ি ঘোড়া নাই। আমি নৌকা দিয়ে নদী পার হয়ে রাত্রে তখন 1:30টার মতো বাজে, আনুমানিক 1:30টা বাজে। তো হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার পথে আমাদের বাড়িটা ছিল যে গ্রামের মধ্য দিয়ে, রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া লাগে। তো যখন আমি ওই রাস্তা দিয়ে মেঠো পথ দিয়ে যাচ্ছি, দুদিকে ক্ষেত মানে জমি, চাষের জমি, দুদিকে গাছপালা ভরা। তো গাছপালার মাঝখান দিয়ে যখন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, তো হঠাৎ যখন বিজলি চমকাচ্ছিল, প্রচন্ড বিজলি চমকাচ্ছিল সেদিন, তো যখন বিজলি চমকালো তো আমি তো আমার আপন মনে করে সুরা পড়ে দোয়া দূর পড়ে যাচ্ছি। আমার ভিতরে আসলে আমি ছোটবেলা থেকে ভয় ডর খুব একটু কম পেতাম, বই রকম আমি রাত বিরতে অনেক চলে অভ্যস্ত, আমার কখনো কোনো রকম হয়নি বা আমি এরকম কোনো সম্মুখীন হই নাই, যে কারণে আমি এগুলো কোনো কেয়ার করতাম না। তো যাক, সেদিনও আমি আমার মতো করে আমি বাড়ি ফিরতেছিলাম রাত্রিবেলা। তো হঠাৎ করে অন্ধকারের মধ্যে যখন বিজলি চমকালো, তো আমি যাওয়ার পথে রানিং অবস্থায় হাতে আমার ডান পাশে হঠাৎ করে চোখের দৃষ্টিতে মনে হলো কে যেন দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে কে দাঁড়িয়ে আছে, লম্বা মতো একটা কালো হ্যাংলা পাতলা লোক, তার লুঙ্গি পরা অবস্থা। আর ওই বিজলি চমকানোর কারণে তার ফেসটা আমি যেটা একটু এক ঝলক দেখলাম, যে মানুষ আসলে পুড়ে গেলে যেরকম হয়, যে তার চেহারার মধ্যে সাদা সাদা স্পট ছিল, মানে ঝলসে গেছে, যে ঝলসে গেলে যেরকম হয় আর কি ওদের ভাইয়া। তো সেরকম আমি দেখতেছিলাম, যে হঠাৎ করে দেখে আমার সাথে সাথে আমি মানে রানিং অবস্থায় আমি চমকে প্রচন্ড ভয় পেয়ে যাই। আমার শরীরের ঘাড়ের পশমগুলো সব দাঁড়িয়ে যায়, শিশির করে আমার শরীরের পশম সব দাঁড়িয়ে যায়। তো আচমকা আমি ভয় পেয়ে আমি যখন আবার স্টেপ দিচ্ছিলাম, পথে পাড়া দিচ্ছিলাম, হঠাৎ নিচে, আমি সবসময় নিচের দিকে তাকিয়ে হাঁটি রাস্তাঘাটে চলাফেরা করার সময়, আর মনে মনে দোয়া দরুদ পড়ি। তো আমি যখন নিচের দিকে পা দিচ্ছিলাম, ওদিকে তাকিয়ে যখন আবার স্টেপ দিচ্ছি, হঠাৎ করে আমার রাস্তার মধ্যে সাপ পড়ে আছে, সাপ। একটু হলে আবার সাপের গায়ে পাড়া লাগতো। তো আমি লাফ দিয়ে ওটা টপকে পার হয়ে যাই। পার হয়ে যাওয়ার পর আমি কৌতূহলবশত শুনেছি যে আসলে মানুষ বলে যে এরকম কোনো কিছু দেখলে পিছনে তাকাইতে নাই বা এই ধরনের কিছু করতে নাই। তো যাক, আমি কৌতূহলবশত পিছনে তাকিয়ে ভালো করে লক্ষ্য করে দেখি যে না, আসলে সাপটা বলে কিছু নেই, ওখানে কিছুই নেই, খালি রাস্তা, মাটির রাস্তা। আর যেখানে ওই যে আমি দেখেছি একজন লোক দাঁড়িয়ে আছে ঝলসানো অবস্থায়, সেদিকে তাকিয়ে দেখি যে কেউ নাই। তো আমি, আমাদের গ্রামে ওরকম একটা লোক আছে এমন পাগলা টাইপের, সে খালি গায়ে অনেক সময় হাঁটা চলাফেরা করে। তো আমি ভাবছি যে হয়তো উনি বোধহয়। তো আবার ভাবতেছি যে উনি থাকলে ওনার গায়ে এমন ঝলসানো কেন। তো আমি নাম ডাকতেছি তাকে যে ভাই কে কে কই কে, কারো কোনো সারা শব্দ নেই। তো আমি কতক্ষণ ডাকাডাকি করে দেখি যে কেউ নাই। তো আমার ঘা প্রচন্ড, আমি আতঙ্কিত হয়ে যাই, আমার শরীর দিয়ে ঘাম বেরোতে থাকে এবং অন্যরকম একটা অনুভূতি হতে থাকে, আমার শরীরের পশমগুলো সব দাঁড়িয়ে যায়।
তো আমি বুঝতে পারলাম যে হয়তো সামথিং রং, এখানে কিছু একটা ঘটেছে বা কিছু একটা আছে। তো আমি তাড়াতাড়ি করে দোয়া দূরত আরো একটু বাড়িয়ে দিই, মনে মনে জিজ্ঞাসা করতে করতে আরো একটু উচ্চ স্বরেই জিজ্ঞাসা করতে করতে আমি হাঁটতে থাকি, দ্রুত স্পিডে হাঁটতে থাকি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পথ ফুরাচ্ছে না। আমি যতই স্পিডে মানে যেতে যাচ্ছি, রাস্তা ফুরোচ্ছে না। তো যাক, আল্লাহ রহমতে অনেক কষ্ট করে খুব দ্রুত হেঁটে আমি বাড়ি ফিরি। বাড়ি ফিরে যখন আম্মাকে ডাক দিয়ে গেট নক করি, গেট নক করার পর আমাকে গেট খুলে আমাকে বললাম যে, যখন গেট খুলে বললাম আমরা যে কি ব্যাপার, আজকে মেঘলা দিন, এত রাত্রেবেলা, তুই আজকেও এত রাত্রেবেলা বাড়ি ফিরতে হয়, একটু আগে আসতে পারস না? তো বললাম যে আমার কি করবো বলো, যে অফিসে থেকে ছুটি হয় এরকম, তো আমার তো কিছু করার নেই। আর এমনি ওই ঢাকা থেকে আসতে গেলে নৌকা পার হতে হয়, গাড়ি ঘোড়া যানজট, আর এত রাত্রেবেলা মনে কোনো গাড়িটাইও নেই, খোলামোড়া থেকে আমাকে হেঁটে আসতে হয়েছে বাড়ি পর্যন্ত। কস কি তুই এত রাত্রে বাড়ি ফিরলি রাস্তার মধ্যে দিয়ে একা একা, তুই ভয়টা পাচ্ছিস নাকি কিছু? আমি বলি না, আসলে ভয় বলতে কি মা, সত্য কথা বলতে হ্যাঁ, আমি আসার পথে এরকম ঘটনা ঘটছে। তো যখন মাকে এই ঘটনাটা বললাম, মা শুনে বুঝতে পারেন, তো উনি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই ঘরে ঢুকিস না, তুই এক কাজ কর, আমি লুঙ্গি গামছা দিচ্ছি, তুই গোসল টোসল কর, গোসল করে তারপর ঘরে ঢুক, আর এখন কিছু খাইস না। তো আমি বুঝতে পারলাম যে হয়তো কিছু, যেহেতু আমার বলতেছে হয়তো নিশ্চয়ই কোনো এই ধরনের কিছু একটা হবে। তো আসলে সত্য কথা বলতে কি, আমি কিন্তু প্রচন্ড ভয় পেয়েছি, আতঙ্কিত হয়েছি। হয়তো অনেকে মনে করবেন যে না, চলার পথে হয়তো অনেকে অনেক কিছু ভাবে, যে দেখে অনেকে স্ট্রোক করে বা দুর্বল, যারা তাদের দুর্বল চিত্ত, তারা কিন্তু এগুলো দেখে কিন্তু মানে যারা আমরা যেটা শুনি যে অনেক স্টোরি হতে, অনেক ঘটনাতে আমরা শুনি তারা সেন্সলেস হয়ে যায়। হয়তো আমি সেন্সলেস হই নাই, আমার ভিতরে সেই ভয়টা বা বিশ্বাসটা ছিল। তো আমি আল্লাহর কালাম পড়তে পড়তে, পাঠ করতে করতে বাড়ি ফিরি। তো আল্লাহর রহমতে সেদিনকার মতো আমার কোনো সমস্যা হয়নি। আমি গোসল টোসল করে ঘরে প্রবেশ করার পর আমি খাওয়া দাওয়া করি এবং পরদিন রাত্রে ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা ঘুম থেকে স্বাভাবিক অবস্থায় আমি কাজে আবার ফিরে যাই। তো আল্লাহর রহমতে আমি ভালো আছি, কোনো সমস্যা আমার হয়নি। যে এটাই ছিল ভাই আমার একটা ঘটনা। স্টুডিও রিক্যাপ। আমি এখন যে ঘটনাটা বলবো, এটা মূলত আসলে কুকুর কেন্দ্রিক। আমরা যারা কুকুর পুষি বাড়িতে, তারা এটা ভালো বুঝতে পারবেন আশা করি। তো আমি আগে বলেছিলাম যে আমাদের নদীর উপরে বাড়িটা ছিল একটা বাগান বাড়ির মতো। আমাদের বাড়ির পশ্চিম সাইডে থাকতেন আমার এক ফুপু, আর আমাদের পূর্ব সাইডে ছিল আমাদের ঘর। তো আমাদের 3টা ঘর একসাথে লাগাওয়া, এক রুম থেকে আরেক রুমে যাওয়া যায়। তো বাড়িতে আমি আর আমার মা দুজনেই থাকতাম। তো আমি এখন যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা ঘটে আমার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পরে তার 40 দিন ঢাকা থেকে প্রচুর মেহমান আসে আমাদের বাড়িতে। তো মেহমান আসার পর যেটা হয়, আমাদের ঘরে আসলে জায়গা সংকুলন হয়। তো সেদিন গরমের দিন ছিল, আমাদের বাড়িটা বাগান বাড়ির মতো হওয়ার কারণে বাতাস টাতাস হয়, সামনে উঠোনের জায়গা আছে। তো আমি আর আমার ছোট বোন জামাই দুজন সিদ্ধান্ত নিই যে আমরা দুজনে বাইরে শোবো। বাইরে আমরা যে ডেকোরেশনের যে খাবার দাবার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেই ডেকোরেশনের যে টেবিলগুলো থাকে, আপনারা বুঝতে পারবেন যে টেবিলটা থাকে, সেই টেবিলটা তারা সেদিন নেয়নি, পরদিন সকালবেলা নিবে। তো যাক, আমরা সেই টেবিলটার মধ্যে বিছনা করি। আমি আর আমার ছোট বোন জামাই দুজনে মিলে বাইরে উঠানের মধ্যে ওই ডেকোরেশনের টেবিলের উপরে বিছনা করে রাত্রে শুই। তো রাত্রে শুয়ে আছি, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মাঝরাতে আমাদের বাসায় একটা কুকুর ছিল। কুকুরটা আসলে আমাদের বাড়ির পাশের বাড়ির কুকুর। তো কুকুরটাকে আমি প্রচন্ড আদর করতাম, খাবার দাবার দিতাম। তো কুকুরটার সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে যায়। কুকুরটা আমাকে খুব পছন্দ করতো। তো কুকুরটা আমি যখন শীষ দিতাম বা ডাক দিতাম, কুকুরটা যেখানে থাকুক দৌড়ে আমার সামনে চলে আসতো। কুকুরটা আমার সামনে চলে এসে আমার পায়ের সামনে এসে ন্যাজ নাড়াতো, খুব আনন্দ প্রকাশ করতো, গড়াগড়ি খেত, খুব করতো আর কি। তো যাই হোক, তো যেদিন আমরা রাত্রে ঘুমিয়ে আছি, তো হঠাৎ মাঝরাতে কুকুরটা কোত্থেকে যেন এসে আমার মাথার সামনে, আমাদের দুজনের মাথার সামনে বসে দরজার দিকে তাকিয়ে, মানে বাইরে রাস্তার দিকে তাকিয়ে, আমাদের বাড়িটা ছিল এরকম যে আমাদের বাড়ির ডান দিকে এবং বাম দিকে দুজনের আসা যাওয়ার একটা পথ ছিল আর কি, মানুষ চলাচলের, গ্রামের লোকজন চলাচলের একটা রাস্তা ছিল। আর আমাদের বাড়িতে প্রবেশ করার জন্য একটা গেটের মতো ছিল, আসলে টিন দিয়ে বেড়া দেওয়া ছিল, একটা গেটের মতো ছিল, খোলামেলায় এটা। তো
তো যাক, আমি আর আমার ছোট বোন জামাই শুয়ে আছি, হঠাৎ মাঝরাতে আমাদের মাথার সামনে এসে কুকুরটা বাইরের দিকে তাকিয়ে প্রচন্ড স্বরে শব্দে ঘেউ ঘেউ করতেছে, ঘেউ ঘেউ করতেছিল। তো কি হঠাৎ আমাদের ঘুম ভেঙে যায়, কি কুকুর ডাকতেছে, কি চোর টোর আসলো কিনা, ঢাকা থেকে মেহমান টেমন আসছে, বাড়ি ভর্তি মেহমান, কোনো আমরা নতুন এলাকায় বাড়ি করেছি, কোনো সমস্যা টমস্যা হলো কিনা। তো আমরা উঠে, আমি আমার ছোট বোন জামাই উঠে একটু চারিদিকে দেখি ভালো করে, বা তাকে দেখি যে না কই কোনো কিছু নাই, লাইট টাইট মেরে দেখি না, স্বাভাবিক সবকিছু। কিন্তু কুকুরটা কেন জানি বারবার ওই অন্ধকারের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতেছে, একটু সামনে যায় আবার পিছনে ব্যাক করে, আবার দাঁত মুখ খিচিয়ে সামনে যায় আবার পিছনে ব্যাক করে। তো আমি তাকে বলতেছি, শান্ত করার চেষ্টা করি, এই লালু চা, চুপ চুপ, থাম থাম, কিছুই নাই কিছু নাই, কই কই কিছু নাই দেখ। তো যাক, কুকুরটা থামে না, ও অনবরত চিৎকার করে। তো যাক, চিৎকার করার পর এক পর্যায়ে সে থামে, থামানোর পর সে অন্যদিকে চলে যায়। তো আমি আর ছোট বোন আবার ঘুমানোর চেষ্টা করি। তো যখন আমরা শুয়ে আছি, আবার কিছুক্ষণ পর আবার কুকুরটা কোত্থেকে যেন এসে আমাদের মাথার সামনে বসে আবারও ঘেউ ঘেউ শুরু করছে। তো ঘেউ ঘেউটা এমনভাবে করতেছে যে আমরা উঠে বসে দেখি যে ও মনে হয় কিছু একটা দেখতেছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে ও মনে হয় কিছু একটা দেখতে পাচ্ছেছে। ও কামড়াতে যাচ্ছে, আবার ব্যাক করতেছে, কামড়াতে যায় আবার ব্যাক করে, এরকম করে অনেকবার আসা যাওয়া করতেছে। তো আমি ছোট বোনের জামার মুখে দিয়ে তাকাই, উনি আমার মুখে দিয়ে তাকায়, যে আমরা বলতেছি কি ব্যাপার, কিছু দেখতেছে না, কিছু আসেনি, চোর টোর আসলো কিনা। তো আমরা ভালো করে খুঁজে টুজে দেখি যে না, আসলে চোর টোর জাতীয় কোনো কিছু নাই, কুকুরটা এমনিতেই মানে ওই অন্ধকার দিয়ে তাকিয়ে ঘেউ করতেছে। তো যাক, এখানে একটু বলে রাখা ভালো যে আমরা এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখি না, কিন্তু আমরা জানি যে বোবা জানোয়ার যারা কুকুর, বিড়াল বা গরু, ছাগল, এরা অদৃশ্য জিনিসগুলোকে ওরা দেখতে পায়। আমরা এটা জেনে থাকি, অনেকে হয়তো জানবেন আপনারা। তো যাক, আমি হয়তো ভাবছি যে ও মনে কিছু দেখতেছে, এই কারণে হয়তো করতেছে, যাক বাদ দাও। তো আমি আর ছোট বোন জামাই আবার ঘুমানোর চেষ্টা করি, কুকুরটা শান্ত হয়। কুকুরটা শান্ত হওয়ার পর আমরা দুজন ঘুমিয়ে থাকি। আমার কাছে হঠাৎ ঘুমের মধ্যে মনে হচ্ছে যে আমাকে শূন্য করে কে যেন আলগিয়ে মানে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে আমরা জাদুটা তো দেখি না আমরা, যেরকম যে মানুষকে শূন্য ভাসায়, ঠিক আমাকে মনে হচ্ছে যে এরকম শূন্য ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমি যখন চোখ খুলে তাকাই আবার থেমে যায়, আবার যখন চোখ বন্ধ করি আবার দেখি আমাকে কেমন আস্তে আস্তে আমাকে আলাদা করে নিয়ে যাচ্ছে। তো এরকম কয়েকবার হচ্ছে, এরকম বারবার হইতেছে। তো আমি ঘুমানোর চেষ্টা করতেছি, আমার পাশে ছোট বোন জামাই শুয়ে আছে, আমি তাকেও কিছু বলতেছি না, আবার চোখ বন্ধ করে থাকি, আবার দেখি আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি আবার ছোট বোন জামার সাথে শরীরে টাচ করি, আবার থেমে যায়। তো এরকম করতে করতে লাস্টে এক পর্যায়ে আমি মানে বিরক্ত হয়ে গেলাম, যে না, ছোট বোন জামাকে বললাম যে না ভাই চলেন, এখানে আর ঘুমানো যাবে না, কুকুর বিরক্ত করতেছে, ভালো লাগতেছে, চলেন আমরা ওই রুমের মধ্যে গিয়ে শুই। তো পাশেই আমার ফুপুর যে উনি আয়রন করতেন, ওনার একটা আয়রন ছোট ঘর ছিল, ঘরের একটা আয়রন টেবিল ছিল। তো আমি আর ছোট বোন জামাই ওই আয়রন টেবিলের উপরে দুজনেই সেদিনকার মতো রাতটা পার করে দিই। কিন্তু রাত্রে আমরা ঘরে শোয়ার পরও আমরা শুনতে পাচ্ছি যে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে, ডাকতেছে, অনেক ধরনের বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে। তো যাক, সেদিনকার মতো ঘটনাটা আমরা রাত্রে ঘুমিয়ে পার করে দিই, সকালবেলা উঠে স্বাভাবিকভাবে সবকিছু হয়। তো আরেকদিন হচ্ছে এই ঘটনাটা, এটাও কুকুর ভিত্তিক। তো আমি আর আমার মা দুজন ঘরে শুয়ে আছি, এটা মেহমান টেমন সব চলে যাওয়ার পর, এটা তার কয়েকদিন পরের ঘটনা। আমি আর মা শুয়ে আছি, হঠাৎ করে মাঝরাতের দিকে কুকুরটা ঘেউ ঘেউ শুরু করে দেয়। তো আমি ফাল দিয়ে উঠি, মাও উঠে যে কি চোর আসলো কিনা দেখছো, অন্ধকার গ্রামের বাড়িঘর। তো আমি আর আমার মা উঠে লাইট দিয়ে মেরে খোঁজার চেষ্টা করি যে কই দেখি কিনা, চোর আসছে কিনা, বেরোয় দেখি না, কেউ নাই। কিন্তু কুকুরটা, আমি যখন বের হই, কুকুরটা আমার সাথে সাথে বের হয় আর ঘেউ ঘেউ করে একটু সামনে যায়, আবার পিছনে আসে, সামনে যায় পিছনে আসে। তো আমি অনেকক্ষণ খুঁজে দেখালাম যে না, আসলে কোনো কিছু নাই, কুকুরটা হয়তো এমনি ভয় মানে ঘেউ ঘেউ করতেছে বা কিছু একটা দেখছে। তো আমি যখন আবার ঘরে আসি, তো আমার মা বলতেছে যে বাইরে যাইস না, কুকুর মনে কোনো কিছু দেখতেছে বা কোনো কিছু মানে আছে টাছে এখানে কিছু একটা। তো আমি বললাম যে কই, আমি তো দেখলাম যে না, আমার তো কখনো চোখে পড়ে না, আমি তো অনেক রাত বিরতে এখানে ঘুরি বা বসি, দেখি আমার চোখে তো কোনো কিছু পড়ে নেই বা আমি তো দেখি না, কিন্তু কুকুরটা এমন করতেছে কেন? তো মা বলতেছে না, আসলে বোবা জানোয়ার আর অনেক কিছু দেখতে পায়, আমরা তা দেখতে পাই না। তো যাক, তুই বাইরে যাইস না। তো আমি আর আমার মা ওই গেটের সামনে দাঁড়িয়ে কুকুরের কাণ্ড কারখানা দেখতেছি যে আসলে কুকুরটা কি করতেছে। তো দেখতেছি কুকুরটা ঘেউ ঘেউ করে একটু সামনে যায় গেটের পর্যন্ত, আবার সে ব্যাক করে পিছনে চলে আসে। তো এরকম কয়েকবার করতে করতে আমিও লাইটটা নিয়ে দেখি, ডাকি যে কেউ আছেন কিনা, বা কোনকে কুকুরের ধমকাই যে চুপ চুপ থাম। তো অনেকক্ষণ পর্যন্ত সে ঘেউ ঘেউ করতে থাকে, সামনে যায়। এক পর্যায়ে দেখা গেল যে ওই কুকুরকে যদি কেউ কোনো কিছু বালু টালু বা কোনো কিছু যদি ছুঁড়ে মারে, তাহলে কুকুরটা ওই তখন তার সামনে হাত দিয়ে তার চোখের মধ্যে
মুখটা মুছতে থাকে। তো সে এরকম মুছতেছে, তো সামনে গিয়ে ঘিঘু করে যখন সামনে গেছে, তো যখন হয়তো কিছু একটা অদৃশ্য কোনো কিছু হয়তো তাকে কোনো কিছু ঢিল মারে বা ছুঁড়ে মারে, তো কুকুরটা কেউ করে একটা শব্দ করে পিছনে চলে আসে, সে হাত দিয়ে তার মুখ মুছতে থাকে। তো আমি মাকে বলছি, মা দেখছো তো যে কুকুরটা এমন করতেছে, কুকুরে কি কেউ কিছু মারতেছে নাকি, দেখো তো কোনো ঢিল ঢিল মারে কিনা বা এটি না। তো মা বলতেছে, না না এটা দেখা দরকার নেই, এটা কোনো কিছু না, চল আগে গেটটা লাগা বন্ধ কর, শুয়ে পড়, ও করুক। তো কুকুরের লাস্টে দমকা টমকা পরে আমি আর মা শুয়ে পড়ি। তো কুকুরটা অনেক রাত পর্যন্ত এরকম ঘিঘু করে। তো বুঝতে ভাই এটাই ছিল আমার মূল ঘটনা। আসলে মূলত আমি কিছু দেখতে পাই নাই, কিন্তু কুকুরটাকে দেখে বোঝা যাচ্ছিল যে আমার এই কুকুরটা অদৃশ্য কোনো কিছু দেখতেছে বা ও অনুভব করতেছে, ও কামড়াইতে যায় আবার ব্যাক করে চলে আসে, ভয়ঙ্কর ধরনের কোনো কিছু দেখতেছে। কুকুরের ভঙ্গিটা দেখে বোঝা যাচ্ছিল যে ও প্রচন্ড ভয় পাচ্ছে, আবার কুকুরকে মানে মারতেছে বা আঘাত করতেছে, সে আবার পিছনে ব্যাক করতেছে। কুকুরকে আঘাত করলে আমরা যেমন দেখি যে কুকুরকে যদি কোনো কিছু দিয়ে আঘাত করা হয়, তো কুকুর কিন্তু কেউ করে পিছনে চলে আসে। হ্যাঁ, তো আমিও দেখতে পাচ্ছি যে ঠিক সেরকম কুকুরকে মনে হয় কুকুরে ছুঁড়ে মারতেছে, কুকুরটা কেউ করে পিছনে চলে আসে, সে তার হাত দিয়ে নাক মুখ মুছার চেষ্টা করে, তো দাঁত মুখ খিচিয়ে সামনে যায়। তো আসলে আমি খালি চোখে কোনো কিছু দেখতে পাই নাই, বাট আপনার তার এক্সপ্রেশন দেখে তার এক্সপ্রেশন দেখে মনে হয়েছিল যে ও আসলে ও কোনো কিছু দেখতে পাচ্ছে। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যালো নাবিলা, কেমন আছিস রে? স্টুডিও রিক্যাপ। শুনছেন সব সময় জাগো FM 94.4, আর সময় হয়ে গেল ভূত স্টুডিও রিক্যাপের, যেখানে আমরা শুনবো ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা। তবে চলুন শোনা যাক। ভূত স্টুডিও রিক্যাপ। বেসিক্যালি মাদ্রাসায় থাকি, মাদ্রাসা থেকে পড়াশোনা করি। যখন মাদ্রাসায় মানে আমার ফ্রেন্ড সার্কেলরা, আমাদের মাদ্রাসায় একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠান শেষ করে প্রায় অনুষ্ঠান যখন শেষ হবে তখন আমরা সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে যখন মাদ্রাসায় আমরা সবাই একসাথে ঘুমাবো, তখন আর কি আমার যে সবাই তখন ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই সবার বিছানায় ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, তো তারপর আমার যে ফ্রেন্ড, ও বলছে যে তুই ঘুমায় পড়, এত রাত হয়েছে, আর আমরাও সবাই ঘুমিয়ে পড়ি। তখন আমার যে ম্যাম, মাদ্রাসার যে ম্যাম, উনি আমাকে বলছে যে হুমায়রা তুমি একটু পরে ঘুমাও, আমি একটু অসুস্থ, তো আমাকে একটু আমার পাগুলো একটু টিপা দাও। তখন আমি গেছি, যাওয়ার পর তখন তো ম্যামের আমি খেদমত করতেছিলাম। তো তখন সবাই প্রায় ঘুমিয়ে পড়ছে, লাইট সব অফ করে ফেলছে, শুধু একটা মেয়ে যে জেগে আছে সেটা হলাম আমি, আর আমার ম্যাম ছিল। আর তখন আমার ম্যাম, যখন আমি আমার ম্যামের পা টিপতেছিলাম, তখন ম্যাম মানে ঘুমিয়ে পড়ছে। এখন ওই পুরো মাদ্রাসার মধ্যে আমি একা যে জেগে আছে। তো তারপর হঠাৎ করে আমি ফিল করতেছি যে কিরকম যেন একটা লাগতেছিল, খুব ভয় লাগতেছিল, কারণ আমার এই মাদ্রাসায় আগেও এরকম কিছু হয়েছিল। তো আমি দেখতেছি যে আমি যেখানে ঘুমাইছি সেখানে পাশে হলো ওয়াশরুম। তো সেই ওয়াশরুমে লাইট জ্বালানো, আর আমাদের মাদ্রাসার ম্যাম যে উনি সবসময় ঘুমানোর আগে লাইট অফ কিনা, কল কারখানা এগুলো মানে কল এগুলো অফ কিনা, তো মানে এগুলো চেক করে তারপরে ঘুমায় আর কি। তো তখন আমি ভাবলাম যে হয়তো বা ওয়াশরুমে কেউ গেছে বা কেউ আছে, দেখে যে কল ছাড়া আর লাইটটা জ্বালানো। তো তারপর আমি ভাবলাম যে হয়তো বা কেউ গেছে। তারপর অনেকক্ষণ হওয়ার পর দেখি যে কেউ বের হইতেছে না। তো তারপর আমি গেলাম, যাওয়ার পর দেখতেছি যে কেউ নাই, ওয়াশরুমে কেউ নাই, লাইট জ্বালানো, কল এমনি পানি পড়তেছে। তখন আমি একটু ভয় পেয়েছিলাম। তো ভাবছি যে হয়তো বা গেছিল, তো মানে ভুলে হয়তো বা কাজটা করছে। তো আমি লাইটটা অফ করে দিয়েছি আর কলটাও অফ করে দিয়েছি। তারপর আমি আয়েশা ম্যামের আবার সেই পা টিপতেছিলাম, খেদমত করতেছিলাম। তো তারপর একটু পরে দেখতেছি যে মানে তখন আমি মানে কি বলবো, এত ভয়ঙ্কর দেখেছি যে একটা ছেলে পাঞ্জাবি পরা ওই ওয়াশরুম থেকে বের হইতেছে, একটা দৌড় দিছে। তো তখন আমি এটা দেখে আমি অনেক ভয় পেয়েছি। অনেক ভয় পাওয়ার পর আমার যে ম্যাম, ওই ম্যামকে আমি ডাক দিচ্ছি যে ম্যাম এই অবস্থা, আমার খুব ভয় লাগতেছে, আমি দেখছি। ও বলছে না এটা কিছু না, এটা তোমার ভুল, তুমি এটা কিছু না।
তো বলছে হ্যাঁ কয় তুমি তুমি এখন ঘুমায় পড়বো? আমি বলছি না ম্যাম আরেকটু পরে ঘুমেছে, আপনি ঘুমালে আমি চলে যাবো। কার কাছে ঠিক আছে। তারপর তখন ম্যাম ঘুমায় পড়ছে, আমি জেগে আসছি, তখন আমার খুব ভয় লাগতেছিল। তো তারপর একটা পিচ্ছি মেয়ে, চিনি ওই মেয়েটাকে, আমার নিচের ক্লাসে পড়ে। ও ঘুম থেকে উঠে যায় না, ও হঠাৎ করে আমার কাছে আসছে, আয়সা বলে যে কি হুমায়রা তুমি কি ঘুমাবো না? আমি বলছি হ্যাঁ ঘুমাবো, আমি এক্ষুনি ঘুমাবো, তুমি যাও। কয় কি না তুমি এখনই ঘুমাও, অনেক রাত হয়েছে। আমি বলছি হ্যাঁ আমি এখনই ঘুমাবো, তুমি যাও। পরে পরে ও চলে গেছে। তারপর আমি মানে আমার যে ম্যাম উনি তো ঘুমিয়ে পড়ে, তারপরে আমি আমার যে ফ্রেন্ড ও ঘুম থেকে উঠে বলে যে কিন্তু হুমায় তুই এখনো ঘুমাস নাই? আমি বলছি না আমি এখনই ঘুমাবো। ও আচ্ছা তাহলে আয় এখনই ঘুমায় পড়, আপা যেহেতু ঘুমায় পড়ছে তাহলে তুইও ঘুমায় পড়, সবাই এখন ঘুমায় পড়ছে, এখন খুব রাত হয়েছে, কালকে ক্লাস করতে হবে। তো তারপর আমিও গেলাম। যাওয়ার পর আমি তখন আমি আমার ফ্রেন্ডের মাঝখানে সবসময় ঘুমাই, আমার খুব ভয় লাগে, আমার অনেক ভয় লাগে। তো তারপর যখন ঘুমাইছি আমি তখন টোটাল জাস্ট লাগছে, তখন আমি দেখতেছি যে একটা মেয়ে আমার সামনে বসে আছে। এখন ওই মেয়েটা মানে সেম টু সেম হলো আমার ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের মতো দেখতে, নাম হলো তোয়া, ওর মতো দেখতে। তো আমি ভাবছি যে হয়তো ও মনে হয় এমনি বসে আছে, কিন্তু একটু পরে ঘাড়টা ফিরে দেখি যে না ও ওর সাথে ঘুমে আছে। আর তখন আমি অনেক ভয় পাই, তখন আমি কথা বলতে পারতেছি না, কাগজে ডাক দেবো ওই ডাকটাও মানে আমি দিতে পারতেছি না। তারপরে ওই মেয়েটা আমাকে অনেক কিছু বলতেছে যে তোর এত বড় সাহস, তুই এটা কেন করলি, বেশি সাহস দেখাস, বেশি লাফালাফি করিস, এগুলো বলছিল। তো তারপর আমিও খুব ভয় পেয়েছি, মানে অনেক কিছু বলতেছে, আর জানি কেমন করতেছিল, চেহারাটা অনেক ভয়ঙ্কর, কিন্তু অন্ধকারে ভালো করে দেখতে পারতেছিলাম আর কি। তো তারপর আমি খুব জোরে একটা মানে মনে মনে আয়তন করছি, যত যা পারি মানে বলছিলাম, তখন জোরে একটা চিৎকার দিই। সেই চিৎকার দেওয়াতে আমার যে ফ্রেন্ড পাশে যে ঘুমিয়েছিল তোয়া আর নাম হলো ফাতেমা, ওরা দুইজন মানে ঘুম থেকে উঠছে। ওঠার পর ফাতেমা বলে কি হয়েছে তোর? আমি বলছি আগে তুই আপাকে ডাক দে, মেন যে আপা ওনাকে ডাক দে, আমার খুব প্রবলেম হইতেছে, আমি খুব ভয় পেয়েছি। কোনো সমস্যা? আমি বলছি হ্যাঁ সমস্যা, তুই এখনই যা আপাকে ডাক দে। বিশেষ করে আপাকে ডাক দিস, আমার যে ম্যাম আপা ওনাকে ডাক দিছে। ওনাকে কি হয়েছে তোমার? বলছে আপা আমার খুব ভয় লাগতেছে, আর এই আমি দেখছি মানে আমাকে যেন কি যেন বলতেছে যে আপনি যখন ঘুমোচ্ছেন তখন তো একটা পিকচারকে দেখছিলাম, কিন্তু এখন সেম টু সেম যে তোরা ওর মতো আমি দেখছি। আর ও বলে যে না তো আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো বসে নাই, কয়েক আমি দেখছি তোর মতো, তুই আমার পাশে ঘুমিয়ে আছিস আর সামনে আরেকটা মেয়ে। তারপর ও ভয় পেয়েছে। তারপরে কি করবে এখন, আবার ভাবতেছে যে হ্যাঁ মনে হয়তো কিছু একটা হচ্ছে। তো তারপর আমার যে ম্যাম ও বলছে যে আচ্ছা তোমাদের কাছে যে বুশরা হাফিজা, উনি হাফিজা, ওকে তুমি ডাক দাও। তারপরে ওকে যে ফাতেমা ডাক দিছে, ডাক দেওয়ার পর যে বুশরা যেহেতু হাফিজা, ওকে বলছে যে তুমি কোরআন শরীফের সূরা ইয়াসিনটা পড়ো, যা পড়ো সব পড়ো, জোরে জোরে পড়ো। আর তখন আমার যে ফ্রেন্ড ফাতেমা, ওরা সবাই খুব ভয় পেতেছিল, আর ফাতেমা কান্না করতেছিল, আর আমি যেন মানে নিস্তব্ধ, আমি খুব মানে চুপচাপ, আমি একদম চুপচাপ হয়ে গেছি, খুব ভয় পেয়েছি আর কি। তখন ম্যাম বলতেছিল যে তুমি সূরা পড়ো, তাহলে দেখি এখন কি করা যায়, এত রাত, তারপর এত রাত তো কাকু তার ডাক দেওয়া যাবে না। তো তারপর আমার বললো যে আমার উপর ক্লাসে একটা মেয়ের নাম হলো মরিয়াপু, তিনি বলছে যে তুমি হুমায়রা তুমি এখন অজু করো, যেহেতু এত প্রবলেম হচ্ছে তুমি এখন অজু করো, চলো আমরা তোমাকে অজুখানে নিয়ে যাই। যে হ্যাঁ হ্যাঁ যাবো, আমি এখনই যাবো। তারপর আমার সাথে আমার ম্যাম, আমি, ওই বড় আপু আর যে হাফিজা বুশরা, এই চারজন ছিল। তারপর আমরা যখন অজুখানে যাব তখনই কারেন্ট চলে গেছিল, আমার যে ওয়াশরুমে মানে ওখানে কারেন্টটা চলে গেছিল। তখন সবাই অনেক চিৎকার করছিল, সবাই অনেক ভয় পেয়েছে সবাই। এখন তারপরে আমাদের যে ওয়াশরুমের যে থাই গ্লাসটা, এটা আটকে দিচ্ছিল। আটকে দেওয়ার পর তারপরে আমি অজু করতে, সবাই জোরে জোরে সূরা পড়তেছিল, আগুনে কি যেন শব্দ হইতেছে চারিদিকে। তখন তখন যে ভাবলো যে এতক্ষণ তো আর ওয়াশরুমে তো থাকা যাবে না অজুখানায়, তো একজনকে ডাক দিই। তো আমাদের যে ম্যাম, হেড ম্যাম, তাকে জোরে জোরে ডাকতেছিল যে আপা প্লিজ আপনি আমাকে হেল্প করেন, আমরা সব আটকে পড়ছি, আমরা অজুখানে আপনি লাইটটা নিয়ে আসেন। কয়েকটি কেন কোনো প্রবলেম? বলছে হ্যাঁ হ্যাঁ প্রবলেম, আপনি তাড়াতাড়ি আসেন। তারপর উনি আসার পর তারপর লাইটটা নিয়ে আসে, তারপর দেখা যায় আমাদের এই অবস্থা। তো আমাদেরকে নিয়ে আসার পর আমাদের যে বেডখানা, সেই বেডখানায় বসে রাখে। তারপর দেখতেছি যে আমার তখন আমার কোনো সেন্স ছিল না, তখন আমি আর জানি না আমার সাথে কি হয়েছে। পরবর্তীতে আমার ফ্রেন্ড আমাকে বললো আর কি, আমার যে ম্যাম উনি আমাকে বলছে যে আমি ওদের সাথে খুব খারাপ রিয়েক্ট করতেছি।
অনেক খারাপ বিহেভ করতেছি, যে ওদের সাথে আমি খারাপ ব্যবহার করতেছি। আর ওদিক দিয়ে আমার যে ফ্রেন্ড হাফেজা, ও জোরে জোরে কন্ট্রোল করছে, ওরা সবাই বুঝতে পারছে। এখন কি করবে, এখন আমাদের যে হেডম্যান, সেই হেডম্যানকে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়া হওয়ার পর বলতেছে যে হুমার এই অবস্থা, ও এরকম করতেছে, পাগলাম করতেছে, যদি আপনি পারেন তাহলে আপনি নিচে আসেন। তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, এত রাত যেহেতু, এখন তো আসা ইম্পসিবল, আচ্ছা আমি তোকে ট্রাই করতেছি, আমি আসতেছি। তারপরে আমার ম্যাম বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা কি এখন কোথাও যাবা না, তোমরা এখানে বসে থাকবে, কেউ কোথাও যাবা না। আমি বলছি হ্যাঁ ঠিক আছে ওকে। তারপরে আমি তো মানে বসে আছি, আমার তো আর কোনো সেন্স নেই, আমার ফ্রেন্ড যা বলবো আমাকে পরে। তারপরে আমি বলে সাথে খুব খারাপ বিহেভ করতেছি, আর যে ম্যাম, ওই ম্যামে আমি কোনো কথা বলতেছি না, আজে বাজে গাল দিতেছি। তারপরে একটু পরে শুনতেছি কেচে গেট থেকে, আমাদের যে গেট মাদ্রাসার, ওই গেট থেকে শুনেছে যে এই তোমরা শুনছো, আমি আসছি, কেচে গেটটা খোলো, আমি আসছি। কয়েকে পরে তো মা পাতে অনেক খুশি হয়েছিল যে হ্যাঁ, তো দৌড়ে গেছে, যার ধারে কেউ নাই, ওখানে কেউ নাই, যে ডাকছিল, কে ডাকছে আসলে কেউ নাই সেখানে। তো ভাষা হয়তো ভুল, কিন্তু দ্বিতীয়বার আবার ডাকছিল যে কি হলো, কেচে গেট খোলো, খুলছো না কেন, এত লেট হচ্ছে কেন। তো তারপর আবার গেল। এখন ওই আপা আবার একা যায়নি, সাথে যে আমার ফ্রেন্ড, তাকে নিয়ে গেছে যে চলো তো কি আসছে দেখি। একবার তো গেলাম, এখন তো পেলাম না, আবার যাই, যা দেখেছি সে একই অবস্থা, কেউ নাই। তারপরে কি করলো, আপা বুঝতে পারলো, তারপরে আবার দৌড়ে এখানে আসে পড়লো। আসা যাওয়ার পর তারপরে আমার যে তারপরে বড় হুজুরকে ইনফর্ম করা হয়েছে যে আমার খুব প্রবলেম হইতেছে। তারপর হুজুর পদে থেকে মানে সব আমাকে নিয়ে গেছে হুজুরের কাছে বোরকা পরে। তারপর হুজুর বললো যে তুই কে, তুই কেন হুমারেকে ধরলি, কোনো প্রবলেম? দেখে হ্যাঁ প্রবলেম, ও আমাকে ডিস্টার্ব করছে। ও যখন রাত্রে ঘুম থেকে উঠতো, অজু করতো, তখন অজুখানে আমাকে ও কি যেন ছায়া, ওই ছায়া মানে পাড়া দিছে, আর আমাকে খুব ডিস্টার্ব করছে। কয় কি ডিস্টার্ব করছে তোরে? কয় কি ও বেশি সাহস দেখায়, ও বেশি করে, তাই কয় কি সাহস দেখায়? আমি যখন প্রায় কোরআন তেলাওয়াত করতাম, মানে ওই জিনটা সবসময় আমাদের ওই মাদ্রাসায় অফিস রুমে কোরআন তেলাওয়াত করতো। তো বলে যে আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, তখন ও কান দিয়ে শুনতো, তখন ও খুব করতো, আমাকে খুব ডিস্টার্ব করতো, ওর ফ্রেন্ডে মিলে আমাকে খুব ডিস্টার্ব করতো। তো তারপরে বলছে, তারপর হুজুর বলছে যে মেয়ে মানুষ ভুল করছে, এই জন্য তুই এত বড় করবি। কয় কি হ্যাঁ হ্যাঁ, মানে অনেক কিছু বলছে। তারপর আমার হুজুরকে আমাকে থাপ্পড় দিই। তারপর হুজুর বলছে যে তোরা তবে সাহস পাকে থাপ্পড় দিস। তারপর অনেক কিছু করছে, করে যাওয়ার পর আপাতত জিনটা ছাড়াইছিল। তারপর হুজুর আমাদের যে মাদ্রাসার যে অফিস রুম, সেখানে অনেক কিছু ঝাড়ফুঁক দিয়ে তারপরে যেন একটা করে রাখছে। তারপর কিছুদিন পর আবার সেই একই অবস্থা, আমি খুব খারাপ রিয়েক্ট করতেছিলাম, সবার সাথে খুব খারাপ বিহেভ করতেছিলাম। তারপরে হুজুর সেই একই অবস্থা, তারপরে হুজুর আনার পর বলে তুই আবার কেন আসছিস? কয় আমি ওকে ছাড়বো না, আমি ওকে কোনো মতেই ছাড়বো না, আমি একটা ক্ষতি করবো, ও আমার ছায়া পাড়া দিচ্ছে, আর ও বেশি সাহস দেখায়। আচ্ছা ঠিক আছে, মেয়ে মানুষ ভুল করছে, এই জন্য তুই কি এত বড় পানিশমেন্ট দিবি? কয় কি হ্যাঁ। তারপরে অনেক কিছু করলো, অনেক কিছু করার পর ঝাড়ফুঁক দিল। তারপর আপাতত ওই জিনটা চলে গেল। তারপর এরপর থেকেই প্রায় আমার সাথে এই ঘটনাটা ঘটে। রাত্রে যখন আমি ঘুমাই, ওই ঘুমের মধ্যেই আমার কাছে আসে, তারপর আমাকে অনেক ডিস্টার্ব করে। একবার আমার ভাইয়ের কণ্ঠে, একবার আমার আম্মুর কণ্ঠে, একবার আমার আব্বুর কণ্ঠে নানা রকম কথা বলে, কিন্তু আমি কিছু বলতে পারি না। যখন দেখি খুব খারাপ অবস্থা, তখন আমি জোরে চিৎকার দিই। চিৎকার দেওয়াতে আমার আম্মু, আমার ভাই ওরা উঠে, তারপর ওদেরকে বলা হয়। তারপর কিছুদিন পর আমার যে আম্মু, তখন আমি বাসায় এসে পড়ছি, আমি খুব অসুস্থ হয়ে গেছি ওই ঘটনার জন্য, আমি খুব অসুস্থ হয়ে গেছি। তারপর আমার আম্মু একবার মাঝরাত্রে ওয়াশরুমে গেছে। তখন আমার আম্মু দেখতেছিল যে মানে উপরে, আমাদের যে উপরে ছাদে, মানে বাইরে থেকে দেখতেছে, যখন বের হয়েছে তখন দেখছিল যে একটা মেয়ে সাদা শাড়ি পরা, চুলগুলো অনেক লম্বা লম্বা, মানে খুবই ভয়ঙ্কর দেখছে আমার মা। দেখার পর আমার মা আর কিছু বলে নাই, আমার মা খুব ভয় পেয়েছে। আসার পর আমার আব্বুকে বললো যে এই অবস্থা, মানে এরকম। তারপর আমার আব্বু বলছে হ্যাঁ, হুমারা এই অবস্থা হয়েছে, আবার তোমার সাথে এরকম হয়েছে, হয়তো কিছু একটা আছে। তো তারপরে হুজুরকে বলানো হয়েছে, হুজুর বলছে যে হুমার সাথে যেটা ছিল সেটাই হয়তো আপনারা দেখছেন, হয়তো সেটাই করছে। এরকম প্রায় আমার সাথে ঘটে। প্রায় ঘুমানোর পর আমি দেখি, কিন্তু আমি কথা বলতে পারি না, আমি মানে কিছু করতে পারি না, এরকম প্রায় আমার সাথে ঘটে এই ঘটনা।
এটা ছিল 2019-এ রোজার ঈদে। ঠিক আছে, তাদের নামটা না প্রকাশ করলাম। তারা গাবতলিতে কাজ করে। তো ওখানে আপনার একটা মেয়ে ছিল, দুইটা মেয়ে ছিল, যার সাথে ওই অলৌকিক ঘটনা মানে থাকতো শক্তিটা। সে তখন ওই আমার ভাইটারে পছন্দ করতো। তখন যে মেয়েটারে সে ভালোবাসতো তখন তার সে পছন্দ করতো না। তখন মেয়েটার প্রতি তার দুই বান্ধবী হিংসা করতো। হিংসা করার থেকে তার শরীর থেকে ট্রান্সফার করে দিছে। তারপরে আপনার সবাই বাড়িতে আসবে, ঈদে বাড়িতে যাবে। বাড়িতে গেছে রমজান মাস শেষে, রোজার ঈদ, সবাই আমোদ ফুর্তি করবে। করার পরে বাড়িতে গেছে, বাড়িতে বরাবর যাওয়ার পরে আপনার দুপুরের পরে এর উপরে ভোর করছে। ভোর করার পরে আপনার শুকমরিচ যাকে বলে আর গরুর হাড় এখানে পুরা দিয়ে আপনার নাকে ধরছে। নাকে ধরার পরে ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে আমি ঈদের দিন ছিলাম না, অন্য জায়গায় গিয়েছিলাম। পরে রাত্রে একা একাই চলে গেছিল। এখানে আমাদের একটা স্কুল আছে, স্কুলের সামনে একটা তাল গাছ আছে, সেখানে একা একা চলে গেছিল, কেউ আটকাতে পারে নাই। ওরা আবার ধরে নিয়েছে, এসে আবার জ্বালা দিচ্ছে, ভালো হয়নি। ওরা আম্মু বলছে যে এই সমস্যা, তুমি বাসায় আসো, এসে দেখো কি অবস্থা। পরের দিন আমি আসলাম, আসার পরে চলাফেরা করতেছি। আমি তখন তার ভাইয়া বলে ডাকতাম। তো আমি তার ডাক দিছি যে ভাইয়া রুমে যাবে। সে আমার রুমে যাইতো। বলছি ভাইয়া রুমে যাবা, মানে কোনো কথা বলে না। ঠিক আছে, কথা বলে না। তার হাজবেন্ডকে ডাক দিছে, মানে খুব মিষ্টি সুরে, আমার সাথে কথা বলে নাই, খুব মিষ্টি সুরে ডাক দিয়ে যা ঘরে আমার খাটে শুইছে। শোয়ার পরেই 1 মিনিট পরে আপনার শরীরটা 3টা ঝাঁকি দিচ্ছে। ঝাঁকি দেওয়ার পরে আমার ভাই বলতেছে যে ওর উপরে ভর করছে। আমি কই কি ভর করছে? ওর সাথে যেটা আছে ওটা ভর করছে। আচ্ছা ভর করছে, ভালো কথা, তাহলে ধরো। পুরো ধরলাম, ধরার পরে তারা ঝাড়ফুঁক করলাম। ঝাড়ফুঁক করার পরে সে সুস্থ আছে। সুস্থ থাকার পরে আমার কারেন্ট ছিল না, জানালা ছিল, জানালার পাশে বলতেছে ভাইয়া জানালাটা একটু খুলে দিই। আমাকে খোলার দরকার নাই, সমস্যা হতে পারে। তখন বলতেছে না সমস্যা হবে না। খোলার পরে আপনার 2 মিনিট পার হয় নাই, হওয়ার পরে আবার ওই করছে। এবার তো ধরছে আপনার মনে করেন অন্যরকম ভাবে। 2 জনে ধরছি, 3 জনের আটকাতে পারতেছি না। আমার এই 2টা হাত দিয়ে ধরছি। ধরার পরে আমার 2টা ঘন্টা যে ছিলাম, আমার হাতটা পুরো শার্ট প্যান্ট ভিজা গেছে। আমার কথা হচ্ছে তুমি কে, তুমি কই থাকো, আমি তোমাকে এটা জিগাবো। পরে বলছি তুমি কে। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিছু বলে না। আমি আবার বলছি তুমি কে, তারপর কথা বলতেছে না, শুধু তাকায় আছে। পরে যখন জিজ্ঞাসা করছি তুমি কে, বলছে আমি মায়া। মায়া তুমি কেন, কি কারণে এসেছো? ওকে আমার দরকার। কেন, ওকে দেখি তুমি কি করবা? ওকে দিয়ে আমার একটা বট গাছে লাল সুতা বাঁধ দিতে হইব, বাঁধন দিতে হবো। তো লাল সুতা বাঁধন দিতে হইব, তো এর কাছে কি চাও? আমার বন্ধুরা আটকাইছে, আমার বন্ধুরা বাঁচাতে হইব, ওকে লাল সুতা বাঁধ দিতে হইব। তো লাল সুতা যদি বাঁধতে চাও ঠিক আছে, তুমি যদি লাল সুতা বাঁধো ঠিক আছে, ওই মেয়েটা তো মারা যাবে। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কেমনে ক্ষতি চাও? তখন বলতেছে যে আমি অত কিছু বুঝি না, আমার বন্ধুরা বাঁচাতে হবে, যেমনি হোক আমি ওরে নিয়ে যাবো। আমি বলতেছি আচ্ছা নিয়ে যাবা, নিয়ে যেতে যদি পারো তাহলে নিয়ে যাও। পরে আমি তো ধরছি 2 হাত দিয়া। ধরার পরে বলতেছে যে আমার হাত ছাড়ো। আমি বলছি যে কেন হাত ছাড়বো কেন? বলতেছে যে তোমার কোনো ক্ষতি করবো না, কিন্তু ওর ক্ষতি করবো। আমি বলছি পারলে তো তুমি করতে পারবো আমার ক্ষতি, আমার তো কিচ্ছু করতে পারবো না। তখন বলতেছে আমার হাত ছাড়ো। তখনও মানে অনেক শক্তি। পরে অনেক ঝাড়ফুঁক দেওয়া হয়েছে। আমার ছোট ভাই ইয়াসিন সুরাপ পরে করছে, ঝাড়ফুঁক করছে, তখন স্বস্তি হয়নি। যখন আমরা শক্তিতে না পারছি, তখন একটা কোরআন শরীফ ছিল, তার চোখের সামনে দেখাইতাম, চোখ খালি বন্ধ করতো। চোখ বন্ধ করার পরে আবার যখন তাকাইতো, আবার উপর দিকে উঠতে পড়তে ধরতো, তখন 3 জন আটকাতে পারতাম না। তখন আটকাতে না পাইরা তখন ওই কোরআন শরীফটা বুকের উপরে চাপ দিছি, আবার নিচে দিয়ে যেত। পরে বলতেছে যে তুই আমার এখান থেকে সরা। আমি কি কেন? তোর সরাইতে বলছি সরা, এটা আমার ভালো লাগে না। কেন? তাহলে তুমি এখান থেকে চলে যাও না, আর নিয়ে যেতে হইব। আমি বলছি তাহলে তোমার বাসা কই? বলছে চান্দুরা, আমি ওই বট গাছে থাকি, ওখানে ওরা নিয়ে যাবো, লাল সুতা বাঁধবো, আমার বন্ধুরা বাসায়। তুমি একটা মেয়ের ধরছো কেন? কারণবশত ধরছি, যার কারণে আমি এখন ওরা নিয়ে যাবো।
তোরা ওরে ছেড়া দে, ওরা আটকাতে পারবি না। পরে আপনার যাই হোক অনেক কিছু করলাম, এরপরে শুটমরিচ, তারপরে গরু হাড় পোড়া দিয়ে নাকে ধরলাম, কিছুতে যাচ্ছে না। নাচার পরে আব্বু এদিক থেকে আপনার কবিরাজ আনছে, আনার পরে ঝাড়ফুঁক করছে, 3-4 বার ঝাড়ফুঁক করছে, করার পরে কোনো কিছু তো এই স্বস্তির হয় নাই। পরে 4বার ঝাড়া দিছে, ঝাড়া দিয়ে একটু সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে কিছু নিয়ম দিছিল, যে বলছিল যে ফজর আজানের সময় আপনার কোল থেকে পানি নিতে হইব। একটা গ্লাসে পানি পরাই দিয়েছিল, গামছা দিয়ে বাইরে রাখছিল কাছে গ্লাসে, ওইটাতে ওই সারা রাত কান্না করছে যে প্রথম আজান পড়ার সাথে বাড়িতে কেউ উঠবে না, সেখানে কি করতে হইব, যে বালতিতে পানি তুলা গোসল করে দিতে হইব। সো তখন আর ওইটা হয় নাই, না হওয়ার কারণে সমস্যা হয়েছে। তো পরের দিন আমরা স্বাভাবিক কিন্তু একটা গল্প আলাপ করি জিনমিলা। তো আমার ভাইও শুয়ে আছে, আমিও শুয়ে আছি, গল্প আলাপ করতেছি, সুন্দর করে বসে গল্প শুনতেছি। তো গল্প বলতে আছি, ভালো বলতেছি, সুখ দুঃখের গল্প বলতেছি, বলতে বলতে মানে কথা বলতেছে না, ভালো কথা তো বলে না। পরে হাত দিছে শরীরে, হাত দেওয়ার পরে শরীরে ঝাঁকিতে উঠছে, ওড়ার পরে খাট থেকে পড়ে যেতে ধরছিল, পরে টাইনা দিয়ে আবার খাটে নিছি, নেওয়ার পরে ওরা আবার এই করছি। পরে আগরবাতি জ্বালালাম, কারেন্ট ছিল না, আগরবাতি জ্বালালাম, আগরবাতি যে সামনের দিকে নিতে ধরছি, তখন আমার হাতের ভিতরে আগুনের উপরে থাপড় দিছে। থাপড় দেওয়ার পর তখন আমি মানে কিছু করতে পারতাছি না, হাতে ধরতে পারতাছি না, মানে কথা বলতে পারে না, গলায় চাপ দিয়ে ধরছে হাত দিয়ে। ধরার পরে এখন কি করি, কবিরাজ বলছে যে অষ্টধাতু তাবিজ যাকে বলে সোনার রূপা দিয়া লোহা দিয়া বানানো। তো কবিরাজ এটা আনতে বলছে, আমি কবিরাজের বাসায় গিয়েছিলাম, যার পরে তাবিজটা দিছে। দেওয়ার পরে আমি বলছি যে পানিতে এক পুঠা পানিতে তুমি বিসমিল্লাহ বলা ওরে খাওয়াই দিবা। যখন আমি ওরে খাওয়াইতে ধরছি, খাওয়ানোর অবস্থায় খাইছে অল্পটুকুই, খাওয়ার পরে এমন ভাবে ধাক্কা দিছে, একটা খাম্বা ছিল, যদি খাম্বাটাতে লাগতো মাথা ফাইটা যেত। তারপরে ওখান থেকে সে সুস্থ হলো, কথা কণ্ঠ ফিরে এলো, আসার পরে ভালোই। তারপর তাবিজ পরাই দিলাম, পরাই দেওয়ার পরে আমি এখন একটু বাইরে বেরিয়েছি, অন্ধকার, রাতের বেলা নাইট অনেক অন্ধকার। পরে আমি একটা বাসায় যাইতেছিলাম, ওই এখানে একটা গাছ ছিল, গাছটা ভালো না, একটা কুকুর জাতীয় একটা অনেক বড়, যেটা কুমোর আর কি বলে এরকম সাইজের হবে, অন্ধকার, মোবাইলে হাতে লাইট ছিল না, কোনো কিছু ছিল না। আমি তাড়াইতে ছিলাম, কিন্তু সে যাচ্ছিল না, আমার দিকে আরো আগে ছিল, মানে দেখতে ভয়ানক অবস্থা। পরে তখন ওখান থেকে আমি করলাম, একজনের ডাক দিয়া, পরে আমি ওখান থেকে আমার বাসায় গেলাম। যাওয়ার পরে সে ঢাকায় আসছে, আসার পরে এমনিতে ভালোই চলছিল। তার ভাবির শাড়ি ছিল, লাল শাড়ি পরার পরে তার শরীর থেকে তাবিজটা চলে গেছে, সে বলতে পারে না যে তাবিজটা চলে গেছে। যার পরে এখন আপনার কিছুদিন পরে সন্ধ্যার পরে আপনার সমস্যা করে, মাঝে মাঝে ডিস্টার্ব করে। এখন বলে ভাইয়া আমি কি করবো, কিছু করতে পারতাছি না। আর ওর চেহারাটা এরকমই, ওর জিজ্ঞেসছিলাম যে তুমি কে, বলছে আমি পিশাচ। মানে রাগলে মাথাটা একদম ছোট হয়ে যায়, ছোট বাচ্চাদের মতন। আবার যদি নর্মালি থাকে তাহলে অনেক মোটা, অনেক লম্বা, একদম ভয়ানক অবস্থা। তার স্বামীরও অনেক ভয় দেখাইছে, অনেক কি করছে, সে আর করতে পারে নাই। না করার কারণে এদের এখনো সমস্যা করতে আছে, এখনো সে আর ভালো হয় নাই। তবে এখন যদি কবিরাজ এই করা যায় তাহলে মনে ভালো হতে পারে। সো আমার এই প্রথম ঘটনা ছিল এটা। স্টুডিও রিক্যাপ। এটা হলো আমি শুনছি, আমার যে বোন ও মাদ্রাসে পড়তো, দূর সম্পর্কে, ওর থেকে আমি শুনছি ওর মাদ্রাসায় এই ঘটনাটা ঘটছে। মাদ্রাসায় একটা মানে আপনারা তো জানেন যে আল্লাহ তাআলা জিন এবং ইনসান এই দুটোই আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। এখন মাদ্রাসায় জিন থাকবে, মাদ্রাসায় মসজিদে জিনা আসে, নামাজ কালাম পড়ে, তারাও আল্লাহর ইবাদত করে, পড়াশোনা করে, মানুষের মতোই তারাও জীবনযাপন করে। তো আমি মানে আমার ফ্রেন্ড, মানে আমার যে বোন, ও যে মাদ্রাসা পড়ে, ওইখানে মানে প্রায় এরকম দেখা যাইতো যে রাত্রে তাহাজ্জুদের সময়
নামাজ পড়তে, কাউকে নামাজ পড়তে দেখতো একা একা। আবার এরকম অদ্ভুত টাইপের মানুষ দেখতো, যে ছেলে দেখতো, মেয়ে দেখতো যে একা একা ছাদে সাদা কাপড় পরা এরকম, আর ছেলে যে জুব্বা পরা, সাদা জুব্বা এরকম। তো আমার বোনের যে মাদ্রাসায়, ওই মাদ্রাসায় একটা মেয়ে ভর্তি হয়েছিল, আসছিল। এত সুন্দর মেয়েটা, অনেক সুন্দর। ওই মেয়েটা ওর ক্লাসমেট ছিল, ও যেখানে পড়ে ও সেখানে ক্লাসমেট ছিল। ওই মেয়েটা মানে মাথার ব্রেন এত ভালো ছিল, পড়া খুব ভালোভাবে মুখস্থ করতো। আর যে খুব সুন্দর করে হুজুর ম্যাম ওদের সাথে খুব ভালোভাবে প্রেজেন্ট করতো পড়াগুলা, আর সবাই খুব খুশি হতো। আর একটু অদ্ভুত মেয়ে ছিল ওই মেয়েটা। রাত্রে একা একা নামাজ পড়তো তাহাজ্জুদের সময়, একা একা। তারপর যখন খাবার টাইম হয়, ক্লাস শেষে যখন খাবার টাইম হয়, তখন ও না, যে মাদ্রাসায় যে খাবারগুলো দিত না, ওইগুলো খায় না, ওগুলো খেতে চাইতো না। ও কি করতো, ওই খাবারগুলো নিয়ে ওর ফ্রেন্ড সার্কেলকে দিয়ে দিত। আর হয়তোবা ওকে যে খাবারের যে টাইমটা, ওই টাইমটাকে ওকে আর পাওয়া যেত না, কোথাও পাওয়া যেত, ওকে কেউ পাইতো না, কোথাও কেউ পাইতো না। তো এটা সবাই চোখে পড়তো, সবাই এটা এত নেয় নাই, গুরুত্ব নেয় নাই, সিম্পল ভাবে নিছে। তো আমার যে বোন, ওর যে বান্ধবীর সাথে যে ঘটনা ঘটছে, ওর যে মেয়েটা, ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে, অনেক ভালো বন্ধুত্ব হয়েছে। ওরা খুব বেস্ট ফ্রেন্ডের মতো, ওরা যা করে একসাথে করে, চলাফেরা, পড়াশোনা, ঘুম একসাথে, মাদ্রাসা থেকে আর কি। তো তখন একদিন কি হলো, এরকম যখন ও একসাথে ঘুমাইতো, তখন দেখতো কি ও একা একা নামাজ পড়তে যাইতো, একা একা। আর কেমন কি একটা করতো, রাত্রে যখন খাওয়া চাপ হইতো, তখন ওকে আর পাইতো না, ওকে খুঁজতো, পাইতো না। তো তারপর একবার এরকম চলতো, খুব ভালো পড়াশোনা করতো, ওকে সবাই ভালোবাসতো। মাদ্রাসার হুজুর, বড় আপা, সবাই খুব পছন্দ করতো, যেহেতু এত ভালো পড়াশোনা করে, এত সুন্দর একটা মেয়ে। খুব দ্রুত পড়া বলে আর কি হুজুরকে, ম্যামকে। তো এতে সবাই ওর প্রিয় হয়ে যায়। তো তখন একদিন কি হলো, মাদ্রাসার বন্ধ টাইম, পরীক্ষা শেষে মাদ্রাসার বন্ধ টাইম, তো সবার গার্জিয়ান সবাইকে নিয়ে গেছে। কিন্তু ওই যে আমার যে বোনের ফ্রেন্ডটা না, ওর গার্জিয়ান এখনো আসেনি, ওকে যে আসে নিবে এখনো কেউ আসে নাই। আর গার্জিয়ান ছাড়া, যেহেতু মেয়ে মানুষ, ছাড়ে না। তো তারপর অনেকক্ষণ হয়েছে, সবাই চলে গেছে, জাস্ট শুধু ম্যামরা ছাড়া ছিল, কিছু ম্যাম ছিল, মাদ্রাসা পুরো ফাঁকা। আর যে ওর বেস্ট ফ্রেন্ড ও ছিল একটু অন্যখানে, ও একা একা ছিল। তো তারপর ও বললো যে এখনো কেউ আসে না, আমাকে এখন কেউ, ও খুব কান্নাকাটি করতেছিল, ও খুব ভয় পেতেছিল যে সবাই চলে গেছে, এখন আমার আম্মু আসে না, এখনো কেউ, আমার গার্ডিয়ান কেউ আসে না। তো তারপর ও কি করলো, আচ্ছা ঠিক আছে, যেহেতু আজান দিয়েছে, আমি নামাজটা পড়ে আমি রেডি হয়ে থাকি। ও কি করছে, ওয়াশরুমে গেছে, যখন আপনার যাবে অজু করতে, তখন ও ফিল করতেছিল যে কেউ একটু পিছনে আসে বা ওরকম, একটু টাইপের আর কি। তো ও এটা এত করে না, খুব ভয় পাইতেছিল। তো ও সাহস করে অজু করলো। অজু করার পর ও একটা অজুখানায় একটা জিনিস দেখতেছিল, অজুখানায় না, মনে হয় ওয়াশরুমে এরকম। ও দেখতেছিল যে একটা পা কাঁচা রক্ত ঝরঝর করে পড়তেছে। ওইটা দেখে চিৎকার দিচ্ছে। ওই চিৎকার দেওয়াতে ও দৌড়ে আসছে মাদ্রাসায়। তো ওর যে ম্যামকে বলছে, ম্যাম বিশ্বাস করে না। ম্যাম বিশ্বাস করবে, কিন্তু ওটা তো আর বলে না, কারণ ও ভয় পাবে, ওকে আর কিছু বলে না, কিছু না, এটা কিছু না, তুমি এটা ভুল দেখছো। না ম্যাম, আমি এটা ভুল দেখিনি, আমি এটা সত্যি দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, তোমার গার্ডিয়ান আসুক, তুমি চলে যাও। তো তখন ওর যে বেস্ট ফ্রেন্ড, যে মেয়েটার কথা বলছি, ওই মেয়েটা না আসলো। আর আমি এটা বলে, আচ্ছা তুই তখন কইছিলি, হ্যাঁ আমার এই প্রবলেম, জানোস আমি আজকে একটা জিনিস দেখছি, যখন আমি ওয়াশরুমে গেছি, তখন না আমি একটা পা কাটা দেখছি, ঝরঝর করে রক্ত পড়তেছে, লাল রক্ত, টকটক লাল রক্ত ঝরঝর করে পড়তেছে। আমি না খুব ভয় পেয়েছি। এটা আমি ম্যামকে বলছি, কিন্তু ম্যাম এটা বিশ্বাস করেনি। তুই তো বিশ্বাস করবি? ওকে হ্যাঁ, বিশ্বাস তো অবশ্যই করবো। ওকে আচ্ছা, তুই যে পাটা দেখছোস, ওই পাটা কি কাটা ছিল? হ্যাঁ কাটা ছিল। খুবই ভয়ঙ্কর একটা করে রক্ত পড়তেছিল। আচ্ছা ঠিক আছে, দেখতো ঠিক এই পাটার মতো কিনা, আমার পায়ের মতো কিনা। তখন কি করছে, ও যখন দেখছে ওর ফ্রেন্ডের, তখন ও একটা চিৎকার দিচ্ছে। ওই চিৎকার দেওয়াতে না ও মারা গেছে। ও
ও আর বেঁচে নেই, ও মারা গেছে। ও খুব ভয় পেয়ে আর কি যখন যখন ও সরাসরি দেখলো ও যে ফ্রেন্ড, ও তো আর বুঝতে পারেনি যে ওর ফ্রেন্ড ওইটা জিন, ওটা বুঝতে পারে না, কিন্তু ও এখানে মারা গেছে। তো তারপর যে জিন ও ও কি করলো, উধাও হয়ে গেল। এবার একটু পর ওর যে ম্যাম, ওই ম্যাম আসে দেখে যে ওর কোনো সেন্স নেই, ওর কোনো ইয়ে নেই। ওর গার্ডিয়ান আসলো, ওর গার্ডিয়ানকে জানানো হলো যে আপনার মানে আপনার মেয়ের এই অবস্থা, আপনারা তাড়াতাড়ি আসেন। ওরা সবাই দেখলো যে ওর মেয়েটা আর বেঁচে নেই, মেয়েটা মারা গেছে। তারপর সবাই গার্ডিয়ান সবাই কান্নাকাটি করতেছিল যে কিরকম হয়েছে যে আমার মেয়ে হঠাৎ করে মারা গেল। ওরা সবাই বলছে যে না, আমরা তো জানি না, ও তো ওখানে গেছিল, আমরা তো জানি না কি হয়েছে, হয়তো আল্লাহর ইয়া, তো ও হায়াত শেষ এরকম। তারপরে আর কেউ কোনো গন্ডগোল করে নাই, কিন্তু সবাই তো আর বুঝতে পারেনি যে ওই মেয়েটা আসলে জিন। তো তারপর ওই মেয়েটা যে জিন, ও কেউ জানতো না যে ওই মেয়েটা যে জিন। তো যে হুজুর না ম্যাম, বড় মাওলানা, উনি হাফিজা মাওলানা, উনি লক্ষ্য করতেছিল, প্রায় লক্ষ্য করে ওই মেয়েটাকে। মেয়েটা একা একা খুব ইয়ে করে, খুব ভালোভাবে, এত দ্রুত, এত ব্রেন, মানে এত ভালো ব্রেন, কিভাবে সম্ভব, এত সুন্দর করে পড়া বলে, এত সুন্দর করে প্রেজেন্ট করে সবকিছু। আবার খাবার টাইমে ওকে পাওয়া যায় না, একা একা রাত্রে কি করে না করে। আচ্ছা, ওকে আমি একদিন টেস্ট করবো, যেহেতু ওই একটা মেয়ে মারা গেছে, ও কি ওই সেই কারণ। আচ্ছা, আমি আজকে দেখবো। তো তারপর কি করলো যে ম্যাম বলে যে আচ্ছা, তোমরা কি একটা কাজ করতে পারবা? কি কাজ? আমাদের পাশে যে গাছ আছে না, কি যেন সম্ভবত একটা গাছ, কি হবে, তাল গাছ বা ডাব গাছ এরকম একটা হবে। তোমরা কি কেউ পারবা ওই গাছ থেকে একটা ডাল ভেঙে আনতে? কি ম্যাম, আমি তো পারবো না, এটা অনেক বড় গাছ, কিভাবে সম্ভব, এটা আমি পারবো না। তো ওই মেয়েটা বলছে ম্যাম আমি পারবো, আমি আপনাকে এনে দেবো। তো তুমি পারবা? হ্যাঁ পারবো, কিন্তু সম্ভব কিভাবে? ম্যাম আমি পারবো, আপনি যাবো, আমি দিব আপনাকে। তো আচ্ছা ঠিক আছে, তুমি দিও। তারপরে সবাই, আমার যে বোন, ওই বোন আর ওই ম্যাম একসাথে মানে পাশাপাশি ছিল। তো তখন মাঝরাত্রে ও কি করলো, একটা ডাল যখন মানে ম্যাম বলছিল আমার বোনটাকে যে, অন্য হলো খাদিজা, ওকে বলছে যে খাদিজা তুমি আজকে আমার সাথে থাকো, আজকে তোমাকে একটা জিনিস দেখাবো, তোমার সাথে থাকো, তুমি আর আমি দুজনে একসাথে থাকবো। তো হ্যাঁ, জি ম্যাম ঠিক আছে। তো তারপর বললো যে যে মেয়েটার নাম তো ঠিক মনে নাই, যে জিন, ওকে আমি বলছি যে ডাল আনতে, আমি জানি ও পারবে। কিভাবে সম্ভব? ম্যাম এটা তো অসম্ভব, এটা তো আমরা কেউ পারবো না। ও পারবে, তুমি দেখো, তোমার সাথেই থাকো, তুমি দেখো কি করে। তারপরে যে জিন মেয়ে, ওই মেয়েটা কি করলো, ওই গাছের কাছে গেল, যাওয়ার পর মানে গাছের ডালে যখন ভাঙবে, মানে ভেঙে নিয়ে আসবে, তখন ও কি করছে, অনেক বড় একটা হাত, মানে হাত লম্বা করছে, অনেক বড় করছে, অনেক বড়, যতটুকু যায় আর কি ওই গাছের ডালটা না ও কাটা নিয়ে আসছে। তারপরে এটা না ম্যাম দেখছে, আর ওই যে খাদিজা ও দেখছে, ও কি করছে, খাদিজা আছে না, ও দেখে অজ্ঞান হয়ে গেছে। তো ম্যাম তখন কি করবে, ওকে এক সাইডে রাখছিল, রাখার পর ম্যাম আর কিছুই করে নেই, ওকে যেভাবে হোক হুশ আনছে, আনার পর শোনো, খাদিজাকে বলছে যে শোনো, তুমি এটা কাউকে বলবা না, কারণ ছাত্রীরা এটা ভয় পেতে পারে, ওদের এটা প্রভাব পড়তে পারে, ওরা চলে যেতে পারে, ক্লাস নাও করতে পারে, সো তুমি এটা কাউকে বলবো না, এটা তুমি আর আমি জানি। হ্যাঁ ঠিক আছে ম্যাম, আমি কাউকে বলবো না। ম্যাম যদি আমার ক্ষতি করে, না তোমার কোনো ক্ষতি করবে না, আমার কোনো ক্ষতি করবে না। তো তারপর কি করলো, ওই ডালটা সকালবেলা নিয়ে আসলো, পরে ম্যামকে বলেছে ম্যাম এই যে আপনার জন্য এই ডালটা নিয়ে আসছি। কি তুমি পারছো কিভাবে? এটা আমার জন্য সিম্পল। তুমি এটা কিভাবে পারলে? কি ম্যাম এটা আমার জন্য সিম্পল ম্যাম। না, এটা কোনো মানুষের পক্ষে তো এটা কোনো পসিবল না। আমি বুঝতে পারছি তুমি কে। ম্যাম আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। বলেন তুমি কি? তুমি কোনো মানুষ না, তুমি একজন জিন, তুমি এখানে পড়াশোনা করতে আসছো, সেটা আমি বুঝতে পারছি আগে, কিন্তু আমি এতটা শিওর ছিলাম না, কিন্তু আজকে আমি শিওর হলাম। ম্যাম তাহলে যেহেতু আপনি জেনেই ফেলছেন, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, আমি এখানে আর থাকবো না।
তাহলে তাহলে কি, তাহলে তোমার জন্য তো ওই মেয়েটা মারা গেছে না, যে মেয়েটা ভয় পেয়েছে। ম্যাম আসলে কি আমি বুঝতে পারিনি ও যে মারা যাবে। আমি আমার যেহেতু বেস্ট ফ্রেন্ড ছিল, আমি চাইছিলাম যে আমি ওকে জানাবো যে আমি মানুষ না, আমি একজন জিন। কিন্তু ওকে আমি ওভাবে চাইছিলাম, কিন্তু আমি ভাবতে পারি না ও যে মারা যাবে। ম্যাম কারণ তুমি কাজটা ঠিক করো নাই, তোমার একজন শাস্তি পেতে হবে আল্লাহর কাছে। তো ম্যাম আমি জানি, কিন্তু আমি এটা বুঝতে পারিনি। তারপর বলছি ম্যাম আপনি যেহেতু জেনে ফেলছেন আমার এই বিষয়টা, তো আমি চাই না, আমি চাচ্ছি না এখানে আর পড়তে। তারপরে ও বলছিল তারপরে ওই ম্যাম আর জোর করেনি যে ঠিক আছে এটা তোমার ইচ্ছা, কিন্তু তুমি এই কাজটা ঠিক করো নাই। তারপর বলছি যে ম্যাম আমাকে মাফ করে দিবেন, আপনার উস্তাদ আপনি আমাকে মাফ করবেন, আমি যা ভুল করেছি আমাকে মাফ করে দিবেন। আর ওইটার জন্য আমার খুব খারাপ লেগেছে, কারণ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, আসলে আমি ওটা বুঝতে পারিনি। তারপর ওই ঝিলে যে চলে যে গেল আর কখনো আসলো না, ওই মানে ও যে গেছে আর কখনো আসে নাই, এটাই ঘটনা। ভূত স্টুডিও রিক্যাপ। এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা, তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা। তো অনেকদিন আগের কথা, সেটা গ্রাম অঞ্চলে রাস্তাঘাট সেরকম পাকা ছিল না, মাটির রাস্তা ছিল। তার আঙ্কেলকে বিয়ে করাবে, বিবাহবার্ষিকী বিয়ে করাবে, ঠিক আছে। তখন রিক্সা ছিল, পা রিক্সা ছিল। তখন অনেকে সবাই হাইটা গেছে, হাইটা চলাফেরা করতে হয়, গাড়ি ঘোড়া নাই। পরে গেছে, অনেক দূর গেছে, একটা থানা থেকে আরেকটা থানায় গেছে বিয়ে পড়াইতে। যার পরে অনেকে আইসা পড়ছে বিয়ে পড়ানি পরে। এখন তো মেয়ের আনতে অনেকে আছে, 5 থেকে 7 জন আছে। আসার পরে আপনার কিছুক্ষণ হাঁটার পরে দেখতেছে আপনার কিছু অদৃশ্য ঘোড়াই, আপনার কি বলবো, মানে অন্যরকম একটা জিনিস। তারা সবাই ওখানে থমকে গেছে, কেউ আগাতে পারতেছে না, কারো শরীর চলতেছে না। তো তারা সবাই ভয়ে আসছে। তারা এখন রাস্তায় আসছে না বাড়িতে আসছে, তারা এটা বলতে পারতেছে না। তো তারা যে আগাবে, এটা আগানোর মতো কোনো পথ ছিল না। তারা শুধু চিন্তা করতেছে যে বাড়িতে যাব, বাড়িতে গেলে তো অনেক দূর যেতে হবে, হেঁটে যেতে হবে, এখন কি করব। লাইট নাই, কারেন্ট নাই, কারেন্ট তো এখন তো ওই টাইমে কারেন্ট ছিল না। পরে আস্তে আস্তে একটা ছোট পিচ্চি ছিল, সে অনেক দূর পড়ছে। পড়ার পরে সে আস্তে আস্তে সবার শরীরে হাত দেওয়ার পরে সবাই একটু পড়ছে যে আমি এখানে কেন দাঁড়ায় আসছি। পরে আস্তে আস্তে আগে গেছে, আগে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আর যেতে পারে না, ওখানে আটকে রাখছে, কেউ আর যেতে পারে না। তখন চিল্লাচিল্লি করছে, করার পরে তখন বাড়ির আশেপাশের লোকেরা বাইরেছে রাতে 3টার সময়। বাইরে বলছে কি ব্যাপার, আপনারা এখানে কিসের জন্য আইছেন? আমরা তো এখান দিয়ে যাচ্ছিলাম, তো আমাদের তো সমস্যা করতেছে এখানে। ওখান দিয়ে যে যাচ্ছেন আপনারা, এখানে তো আপনার চিতা পড়াই, তো ঠিক আছে আপনার এখানে অনেকেই মার্ডার হতো, অনেক কিছু হতো এখানে তো আপনি দিনেতে মানুষ যেতে পারে না, আর আপনারা এখানে রাতে দিয়ে যাবেন। তো তাহলে আপনাদের বাসাতে আমি আমরা আধা ঘন্টা রেস্ট নিয়ে যাই, কারণ নতুন মানুষ নিয়ে যাচ্ছে আমাদের এলাকায়। তো রেস্ট নেই, আচ্ছা রেস্ট নিয়ে আপনারা বের হয়ে অন্য রাস্তা দিয়ে যান। তো তারা শোন ওই রাস্তাটা চিনে না চেনার কারণে যেখানে চিতা পোড়াইতো সেখানে দিয়ে যাইতো, যার অবস্থায় যেখানে মাঝখানে যেখানে মারাটা হয়েছিল সে জায়গায় আটকানি পরে দেখছে 5 থেকে 6টা লোক, লম্বা উচ্চা, পাঞ্জাবি পরে আসছে, সাদা দাঁড়িয়ে। তারপরে এখন কি করবে, মানে উপায় বলতে পাচ্ছে না। এখন দৌড়ায় যে পালাবে এই প্রসেসটা পাচ্ছে না, বাড়ি ঘর কম ছিল, কোন দিকে যাবে যার মতন প্রসেস পাচ্ছে না। পরে অনেক দূর পড়ছে, পড়ার পরে আস্তে আস্তে বাড়ির দিকে আসার পরে তারপর আপনি 5 মিনিট পর 10 মিনিট পর দূর পড়ছে, পড়ার পরে মাঝখানে আসার পর ধরার পর সমস্যা করছে। তখন যখন বাড়ির কাছে আসছে, তখন একটা বাঁশের ঝাড় ছিল অনেক বড়। ওই টাইমে আপনি দিনেতে যেতে সবাই ভয় পাইতো, আমরা ভয় পাইতাম সেখান থেকে চলাফেরা করতে। আমরা দেখছি, বড় হয়েছি, সেখান থেকে চলাফেরা করছি, আমরা ভয় পাইতাম। তো রাত্রে এসে আসার পরে যারা বিয়ে করেছে, এখন তো আর একজনের বাইরেছে রাত্রে পাশে বাড়ি থেকে, সো তো আরে আটকাইছে, ওখানে সবাই আটকায় দেখছে যারা বিয়ে করেছে সে নাই, সে কোথায় গেল। এখন তারা এত রাতে কই খুঁজবে, খোঁজার মতন কোনো জায়গা নাই।
পরে সবাই খুঁজছে, খোঁজার পরে খুঁজতে খুঁজতে পারে না। বাসে যারা ছিল ওখানে সব জায়গায় খোঁজ নিচ্ছে সবাই মিলা, কিন্তু কেউ পারে না। পরে খুঁজতে খুঁজতে আপনার একটা শিমুল গাছ ছিল, শিমুল গাছের লোকে তারা বাঁধে রাখছে। বাঁধে রাখার পর তার শরীরে অনেক ক্ষত বিক্ষত চিহ্ন, তার অনেকই হয়ে গেছে। পরে হ্যাঁ ভয়ে আসছিল, ভয়ে আসার পরে এখন একটা কবিরাজ ছিল, কবিরাজ একটু জ্বালা দিচ্ছে, জ্বালা দেওয়ার পরে সে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভালো হওয়ার পরে এর পরের দিন আবার আপনার মেয়ের পক্ষ থেকে লুকাইছে, মেয়েরে নিয়ে যাবে ঠিক আছে। এখন রাত্রেবেলা ওই দিন আর মেয়েকে নিয়ে যেতে পারলো না, রাত্রেবেলা যাচ্ছে। যাওয়ার পরে আপনার ওই বাসের জাহাজটা যেখানে ছিল সেখানে আপনার লোক মানে বাস ফালাই দিছে, বাস দিয়ে আটকাইছে, যেতে দিবে না। 3টা লোক ছিল, যেতে দিবে না, ভালো কথা, তাদের আটকাইছে। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, তারপরে যেতে পারে না। না যাওয়ার কারণে তখন একজন দেখতে পাচ্ছে যে ওরা হেদের আটকাইছে, ওরা তো জানে, কারণ ওরা থাকা অভ্যাস, অনেকদিন হলে থাকে। পরে খবর দিচ্ছে যে আপনার লোকেরা আটকাইছে, হয়ে গেছে। যাওয়ার পরে একা গেছে, যাওয়ার পরে এখন দেখতেছে শুধু মাথাটা আছে, শুধু মাথাটা, শরীর নাই। এখন ধরবে, পিছ থেকে এসে ধরবে, কিন্তু ধরতে পারছে না। বলতেছে যে তোরা এখানে কেন এসেছিস, আমার ওই জায়গা দিয়ে কেন এসেছিস, তোদের কি মরণের বই নাই? তোরা তো আমার সমস্যা করে থাকছিস। তারপর বলতেছে যে তুমি কি চাও, যে কোনো আমার একটা জিনিস দিতে হবে, কি চাও? আমি দিতে পারবো না, দিতে না পারলে তোমার সমস্যা হতে পারে, তোমার ফ্যামিলির সমস্যা হবে। তখন তার শরীরটা তাবিজ ছিল, যার কারণে ক্ষতি করতে পারে না। পরে বলছে তুমি যাবা নাকি তোমার সমস্যা করবো? আমি যাবো না, আমি এদেরকে নিয়ে যাব। পরে ভালো কথা, অনেক কিছু হওয়ার পরে আবার চিল্লানি দিতেছে, কিন্তু কেউ চিল্লানির চিৎকার শুনতে পাচ্ছে না। না শোনার কারণে অনেকক্ষণ যাওয়ার পরে আবার রাতের 2টা থেকে 2:30 বেজে গেছে। বাজে যাওয়ার পরে যে পাশে কবিরাজটা ছিল সে বাইরেও দেখছে যে লোক আটকে আছে। থাকার পরে আপনার এই যে ঝাড়ফুঁক করছে, ঝাড়ফুঁক করার পরে যাই হোক ভালো সুস্থ হয়েছে। ওই দিন আর বাসায় যাওয়া হলো না, পরের দিন আবারই করছে, চাইতেছে একাই। সন্ধ্যার পরে আপনার ওখানে তো কারেন্ট না থাকলে যে অবস্থা হয়, অনেক মানুষ বসত এরকম ছিল, তার কারণে এদিন আটকেছে, বাসাই করছে। হ্যাঁ দেখছে যে কি বলবো আর, এত লম্বা, এত মোটা, মানে ভয়ানক চেহারা। সে দেখে অনেক ভয় পেয়ে গেছে। এখন সে যে সামনে দিয়ে যাবে তাও যাওয়ার পথ রাখে নাই, 2 পা 2 দিকে রাখছে। নিচে যাওয়ার মতন পথ, নিচ দিয়ে যেতে পারতেছে না, কারণ নিচ দিয়ে গেলে সমস্যা করতে পারে, বা ডানে বামে গেলে সমস্যা করতে পারে, পিছন দিকে গেলেও সমস্যা করতে পারে। তখন সে কি করবে? করে সে চিন্তা ভাবনা করতে অনেকক্ষণ বসার পরে সে কোনো দিকে আর নড়াচড়া করে না করার কারণে সে অনেকক্ষণ বসে থাকার পরে আপনার আস্তে আস্তে ফজর অনেক পড়ে গেছে। এরপরে সেই সেন্সলেস, এর মাঝখানে আপনার সেন্সলেস হয়ে গেছে। তারপরে আপনার নিয়ে গেছে বাসায় নিয়ে যাওয়ার পরে করছে, ঠিক আছে। তারপরে আপনার এরা আবার পরের দিন আবারই করছে, করার পরে কি করছে যে সমস্যা করার পরে বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে নামাজে রুজু করছে, করার পরে আল্লাহু আকবার পড়ছে, কয়েকবার পড়া বলছে, সুবহানাল্লাহ পড়ছে, পড়ার পরে উজু কইরা নামাজে রুজু কইরা বসছে। বসার পরে হাতে এসে বসছে। পরে বলতেছে তুমি কে, তুমি আমার আটকেছ কেন? বলতেছে তোর আটকেছি তুই কেন বুঝোস নাই? বলছি না তোদের ফ্যামিলির ভিতরে আমি ক্ষতি করবো? তোরা আমাদের এই রাস্তা দিয়ে আইসস, আমাদের ডিস্টার্ব করে আইসস, এই জন্য তোদের ই করতে হইব। আচ্ছা তুমি আমাদের এখন তো তুমি ই করতে পারবা না। পরে তার হাতটা একটু বাম হাতে কানি আঙ্গুলটা একটু বাঁধন দিল কালো সুতা দিয়া। বাঁধন দেওয়ার পরে সে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়া শুরু করলো। পড়ার পরে সে চিল্লাচিল্লি শুরু করছে যে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না তোমাদের এলাকায়, কোনো জীবন আসবো না। সে তখন বলতেছে যে এখন কেন চলে যাওয়ার জন্য করতেছো? এখন তখন তো আমাদেরকে কয়েকদিন ধরে যাবো ডিস্টার্ব করলা, এখন চলে যাবা, কারণ কি? পরে সে আর ই করলো না। পরে অনেক জোরাজোরি করতেছে যে তোমার হাতে ধরি পায়ে ধরি, তারপর আমার ছেড়া দাও, আমি চলে যাবো, আমি আর কোনোদিন আসবো না, তোমার ডিস্টার্ব করবো না, তুমি আমাদের ছেড়ে দাও। না, বলতেছে যে তোকে আমি ছেড়ে দিব না, তুই যদি আমার উপকার করতে পারোস তাহলে আমি তোরা রাখিয়ে দেবো,
রেখে দেবো আর ছেড়ে দেবো, নাহলে ছাড়বো না। আচ্ছা, বলছে যে কি উপকার করতে হবে, তাহলে আমি করতে পারবো, না এলেই করতে পারবো না। পরে বলছে যে আমার উপরে একটা বাঁশে, টিনের চালের উপরে একটা বাঁশ ছিল অনেক দিন আগের কথা, সেটা বাঁশটা মানে নষ্টও না ইও না, শুকনো হয় না। পরে বলছে এই বাঁশে মাথা ভেঙে গেছে, ভেঙে ফেলার পরে তো চলে গেছে। এখন যে তার সাথে আরো কিছু ছিল, এখন তাদের মেয়েদের নিয়ে যাবে, মেয়েদের নিয়ে যাওয়ার পরে আপনার প্রথম যে জায়গায় আটকাইছিল সে জায়গায় আবার আটকাইছে, সে আটকাইছে তোর আবার কেন এসেছিস, মরতে এসেছিস? বলছে যে দেখো এবার বলেছে আমরা রাত করে আসবো না, আমাদের মাফ করে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের বাসে যেতে হবে। বলছে যাবি তো, অত তারা কিসের, আমাদের সাথে যাবি, আমাদের সাথে যেতে হবে তোদের, কেন আমরা যা হোক ভুলে গেছে আর ই করবো না, আমাদের ছেড়ে দাও, আমরা তোমাদের সাথে কই যাব, তোমরা তো জিন জাতি। বলতেছে যে আমার সাথে যেতে হবে, তোকে থাকতে হবে, তোকে পছন্দ হয়েছে থাকতে হবে, তোরা যাতে সময় ডিস্টার্ব করে গেছিস, ক্ষতি করি নাই, করতে দোষ ছিল কিন্তু ক্ষতি করতে পারি নাই, কিন্তু তো আমাদের সাথে যেতে হবে। তারপরে অনেক কিছু করার পরে আবার সেই বাড়ির লোকে বের হওয়ার পরে তাদের বাসায় নিয়ে যায়, পরে সকালে ছাড়া দেওয়ার পরে কবিরাজ দেখানো হয়েছে, কবিরাজে ঝাড়ফুঁক করার পরে তাবিজ দিয়ে দিছে, তাবিজ দেওয়ার পরে তারা সবাই আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে। এটাই ছিল আমার ঘটনা। স্টুডিও রিক্যাপ। আমি বেসিক্যালি ঢাকাতেই থাকি, কিন্তু কোনো একটা অসুস্থতার কারণে আমি দীর্ঘদিন আমার দেশের বাড়ি বরিশালে, ঝালকাঠিতে ছিলাম। আর এই সময় রাতের বেলা আমি মাছ ধরতে যেতাম। গ্রামে আছে না যে যাকে বলে আমাদের দেশে চল বলে, কেউ টেটা বলে, তো ওই চল দিয়ে মাছ ধরতে যেতাম। এটা সাধারণত 9টা, 9:30, 10টা এরকম সময় বেরোতাম। আমাদের বাড়িটা বেশ বড়, 8টা ঘর একটা বাড়ির ভিতরে। ওখান থেকে 50 গজ দূরে হবে বাড়ি থেকে বের হওয়ার পরে বড় ধরনের একটা পুকুর, ওটা আমাদের পারিবারিক পুকুর। পুকুরের পশ্চিম এবং উত্তর পাশে হচ্ছে ফসলি জমি, যার ভিতরে ওই সময় পানি থই 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 করছিল, অনেক পানি। তো উত্তর পশ্চিম কর্নারে ওই জায়গাটায় গেলে আমি বেশ ভালো মাছ পেতাম, মানে বড় ধরনের কোনো মাছ পাওয়া যেত। ফলে ওই জায়গাটা খুব চুজ করছি। ওখানে একটা তাল গাছ, পাশাপাশি একটা কাঁঠাল গাছও আছে। কাঁঠাল গাছ বেশি মানে মোটা না। তো ওইখানে গিয়ে দাঁড়াতাম। একদিন হঠাৎ শুনতেছি ওই তাল গাছের উপর থেকে কেউ বড় ধরনের করে শ্বাস নিচ্ছে। শ্বাসটা অনেক এইরকমের, স্বাভাবিকভাবে এই শ্বাসটা শুনে কিন্তু কেমন লাগার কথা লাগতেছে, কিন্তু আমার কৌতূহল হচ্ছে শ্বাসটা কে করছে দেখার জন্য, বোঝার জন্য। তাকালাম, লাইট মারলাম তাল গাছের মাথার দিকে, কোনো কিছু বুঝতে পারলাম না। যাই হোক, ওদিনের মতো বাড়িতে চলে আসলাম, কিন্তু কৌতূহলটা থেকেই গেল। পরের দিন আবার গেলাম এবং আবার ওই একই অবস্থা, এই শ্বাসটা হচ্ছে। এরপরে বোঝার চেষ্টা করলাম যে ওখানে কোনো পাখির বাসা নাকি অন্য কিছু, নাকি বাতাসই করছে, বোঝার চেষ্টা করলাম, কিন্তু না, কোনো বোঝার কোনো উপায় নেই। বাতাসেও নড়ছে না, কিন্তু শ্বাসটা হচ্ছে। এই দিন এসে আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম বিষয়টা, যে এরকমের হচ্ছে, বুঝতে পারতেছি না কি হলো। এখন আমার ওয়াইফ বলতেছে যে না, তাহলে ওখানে আর যাওয়া যাবে না, ওখানে যাইও না টোটাল, ওখানে অবশ্যই এমন কিছু আছে যেটা সমস্যাজনক। কিন্তু আমার আগ্রহ যে ওখানে কি আছে, মানে এটা আমার একটা স্বভাব যে শেষ না দেখে আমি ছাড়ি না। বললাম যে না ঠিক আছে, মাছ ধরতে যাই কিন্তু ওখানে যাব না, অন্য দিক থেকে ঘুরে ঘুরে আমি ঠিক ওই জায়গাতেই আসি। এই দিনের ঘটনা হচ্ছে বাইরে ওই জমির ভিতরে আমি যখন লাইটটা মারলাম, দেখলাম বেশ একটা শোল মাছের মাথা, বড় একটা শোল মাছ। বাকিটা পিছনে জঙ্গলের মানে শ্যাওলা টলা, পিছনে আটকানো, কিন্তু মাথাটা দেখা যাচ্ছে। আর আমার ওই চলটাও হচ্ছে ছোট, যে ওই মাছ রাখার মতো চল না, কিন্তু আমি কোপ ঠিকই দিলাম।
দেওয়ার পরে 5 থেকে 6 ফিট দক্ষিণে নিয়ে গেল এবং কোপ দিয়ে ধরে চেপে আমি ওই চলটা ধরেই আমি পানির ভিতরে লাফায় পড়লাম। লাফায় পড়ে ধরে মাছটাকে মানে হাতে ধরে তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে ব্যাগ ছিল কাছে, ব্যাগে রাখলাম। কিন্তু ওই যে কৌতূহল যে উপরে কি আছে ওটা আমার দেখতে হবে, ব্যাগটা রেখে আমি লুঙ্গিটাকে পরার লুঙ্গি ছিল ওটাকে একটু আমাদের দেশে কাঁসা বলে আর কি, কাঁসা দিয়ে আমি তাল গাছ ওঠার চেষ্টা করলাম। মানে ওই যে পাশে যে কাঁঠাল গাছটা আছে ওই কাঁঠাল গাছটা ধরে আমি তাল গাছের মাথায় যাব, এ হলো টার্গেট। কিন্তু যখন আমি তাল গাছ বরাবর মানে ওই মাথার বরাবর উঠলাম কাঁঠাল গাছে, এই সময় দেখি যে কাঁঠাল গাছটার মধ্যখান থেকে মাছ বরাবর থেকে মরমর করে ভেঙে আমি নিচের দিকে পড়ে যাচ্ছি। এখন কেমন লাগছে? কিন্তু পুরো গাছটা মানে কাঁঠাল গাছটা নিচে পড়লো না। আমি দেখতেছি নিচ থেকে একজন মহিলা ছোট, সে হাতটাকে এভাবে উঁচিয়ে ধরলো, উঁচিয়ে তাল গাছটা মানে কাঁঠাল গাছটাকে আটকে ধরলো। তাকাই দেখি আমার দাদি, অর্থাৎ আমার দাদি আরো 8 বছর আগে মারা গেছে এবং তার কবরটা এই ঘটনা যেখানে ঘটতেছে তার থেকে 20 হাত দক্ষিণে এই জায়গাটায়। এবং যে হাতটা যে ধরছে দাদি ছোট কিন্তু হাতটা অনেক লম্বা হয়ে গেছে, অস্বাভাবিক লম্বা। বুঝতে পারছি না যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। যাক, এরপর ওই অবস্থায় আমি নেমে আসলাম, আমার দাদিও আমার কাছে চলে আসলো। তো বলে নেই, আমার দাদির যে কবর দেওয়ার জন্য যে বাঁশটা ব্যবহার করা হয়, এই বাঁশের উপরে মানে সেই বাঁশ থেকে কঞ্চি হতে হতে ওইখানে দাদির কবরের পাশে বড় একটা বাঁশের ঝাড় হয়ে গেছে। দাদি কি করলো, আমার হাতটা ধরে, মানে আমি কিন্তু একটা ঘোরের মধ্যে, না সাহস না ভয়, কেমন একটা ভাবের ভিতরে আছি। আমার দাদি হাতটা ধরে ধরে ওইখানে নিয়ে গেল। নিয়ে কি করলো, উনি ওই বাঁশের ঝাড়টা তো মোটামুটি ফুলের মতো ছড়ানো, মানে যেহেতু বাঁশ গাছের সাথে যদি কোনো প্রোটেক্ট না থাকে, অন্য কোনো গাছ না থাকে, তাহলে কিন্তু বাঁশ গাছ সোজা থাকে না, বাঁকায় যায়। তো উনি একটা বাঁশের উপর বসলো, আমাকে এরকম টেনে তুললো। মনে হচ্ছে কি যে উনি হাতে করে তুলে নিচ্ছে, তুলে নিয়ে বসলো। লিসেনারদের উদ্দেশ্যে বলি একটু যে এই ঘটনাটা কিন্তু আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে এবং কিছু ধরনের বাজে মন্তব্যও করতে পারেন। এটা দয়া করে করবেন না শেষ না করা পর্যন্ত, কারণ আপনাদের ভিতরে যেমন এটা নিয়ে প্রশ্ন, আমার নিজের ভিতরেও প্রশ্ন আছে। এটা এজন্য অনুরোধ করবো যে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনেন, তারপর আমি প্রশ্ন করব। যাই হোক, বসলো, বসতে বসতে আমাকে নিয়ে বসালো একটা কঞ্চির উপরে, মানে টুনি, আমরা বরিশালের ভাষায় টুনি বলি, টুনির উপরে বসালো। এবং এত ইজি ভাবে বসালো, মানে আমার কাছে মনে হচ্ছে আমি কোন একটা চেয়ারের উপরে বসে আছি। মানে আমার পাছার নিচে যে একটা টুনি, এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি চেয়ারের উপর বসে আছি। এর মধ্যে যা দেখতে পাচ্ছি, দাদি আমার সাথে কিছু একটা কথা বলার চেষ্টা করতেছে, গল্প করার চেষ্টা করতেছে বা খোঁজ নেওয়ার চেষ্টা করতেছে, কেমন আছিস, কি অবস্থা, এরকমের। কিন্তু আশেপাশে আরো এই সাদা কাপড় পরা মানুষরা উড়াউড়ি করতেছে, যেমন করে উই পোকা উড়ে না, এরকমের উড়াউড়ি করতেছে। মানে কেউ এরকম শব্দ করছে, কিচিরমিচির শব্দ করছে, এমন শব্দ করছে, এমন শব্দ করতেছে। এর মধ্যে কেউ এসে আমাকে ধরার চেষ্টা করতেছে। আমার দাদি কি করতেছে, ওনার হাতটা এভাবে বাড়াই দিচ্ছে। হাতটা যে বাড়াচ্ছে, মানে রাবারের মতো হাত বড় হয়ে যাচ্ছে। যেই ধরতে যাচ্ছে ওকে টুক করে এরকম ধরে একটা আছাড় মারতেছে, নিচে ফেলে দিচ্ছে। কি আশ্চর্য ব্যাপার, মানে আমি বুঝতে পারছি না ঘটনাগুলো কি ঘটতেছে। এরপরে জিজ্ঞেস করলো, তোর অবস্থা কি দাদু, আমি তো তোর খোঁজও নিতে পারি না। তো দাদি, বলে রাখি, দাদি উনি মারা গেছেন হচ্ছে 111 বছর বয়সে। আচ্ছা। এবং শেষ 5 বছর উনি অন্ধ ছিল। কিন্তু সেই দাদিকে এরকম স্ট্রং এবং এভাবে কথা বলতে দেখে আমি ঘোরের মধ্যে চলে যাই, কেমন যেন লাগতেছে। এরপর কথাবার্তা শেষ করলো, আর ওদের হাত থেকে মোটামুটি বাঁচানোর জন্য ওদিকে আমার মাছ কিন্তু ওই যে ব্যাগে করে ফেলে রেখে এসেছি ওখানেই আছে।
এর মধ্যে আমি ওই বাসের উপরে থাকাকালীন অবস্থায় আমার এলাকার মেম্বার শহীদ ভাই, ওনাকে দেখতেছি ওই নিচ থেকে যাচ্ছে। আমি ডাক দিতেছি, শহীদ ভাই, শহীদ ভাই। উনি শুনতেছে না, কিন্তু উনি যাচ্ছে। যাই হোক, এরপরে দাদি নিয়ে আসলো, বললো যে চল তোকে দিয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলেন যাই। লুঙ্গি ভিজা অবস্থায় আমি ওই মাছের কাছাকাছি এসে বললাম যে দাদি আমি মাছটা নিয়ে নিই। উনি বললেন না, তোর মাছ নেওয়ার দরকার নেই। উনি বাড়ির কর্নার পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে উনি চলে গেলেন। এবং যথারীতি প্রতিদিন যেরকম করতাম, আমার মাছ ধরে যেতে যেতে দেরি হতো, আমার ওয়াইফ ততক্ষণে ঘুমায় পড়তো। আমি বলতাম যে পিছনের দরজাটা খোলা রাখতে, যাতে আমি পিছনের দরজাকে ঢুকে আমার কাছে আমি ঘুমায় পড়তে পারি। ঠিক ওই রকমেরই আমি ওদিনও ঘুমায় গেলাম, মাছ কিন্তু নেইনি আমি। পরের দিন সকালবেলা আমি দেখতেছি যেখানে প্রতিদিন নিয়ে মাছ রাখি, আমার মাছ ঠিক ওই জায়গায় আছে ঝুলানো। আমি বুঝতেই পারতেছি না কেন মাছটা এখানে গিয়ে কিভাবে আসলো। মাছ তো আমি আনিনি। লুঙ্গি ভিজা, সেই লুঙ্গিটাকে আমি শুকা দিছি, সেই জায়গায় আছে। এরপরে জিনিসটাকে আরো প্রমাণ করার জন্য আমি শহীদ ভাইয়ের কাছে ছুটে গেলাম। শহীদ ভাই, কালকে রাত্রে আপনি স্কুল থেকে এদিকে কয়টায় ফিরছেন? বললো যে 11টা নাগাদ। আমি তো বললাম ঠিকই আছে তাহলে, মানে মনে মনে বললাম যে ঠিকই তো আছে, শহীদ ভাই তো 11টার দিকে, তখন তো আমি তাকে ডাক দিছি কিন্তু সে শোনে নাই, তাহলে আমার কথা কেন শুনলো না? এখন আপনাদের মতো আমারও প্রশ্ন যে সবকিছুই তো ঠিক আছে, তাহলে আমি এগুলি কি দেখলাম, কেন দেখলাম? আর উনি আমাকে আগাই দিয়ে গেলেন, সেটাও ঠিক আছে। আর মাছগুলি কিভাবে আমার ঘরে আসলো? তাহলে কি এটা আমার স্বপ্ন ছিল? স্বপ্ন থাকলে কিভাবে, তাহলে আমি শহীদ ভাইকে কিভাবে দেখলাম সত্যভাবে? এটা আপনাদের মতো আমার প্রশ্ন।